যে চ্যাপ্টার স্টার্ট করব আরম্ভ করে দিলাম সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, চ্যাপ্টারের নাম কি বলছি? ইনকাম ফ্রম স্যালারি। তো আমাদের যে হেডস অফ ইনকাম, আমরা জানি আমাদের হেডস অফ ইনকাম, আমাদের ইনকামের 5টা হেড আছে। ঠিক আছে, আমাদের ইনকামের 5টা হেড আছে। প্রথম হেডের নামই হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। প্রথম হেডের নাম ইনকাম ফ্রম স্যালারি, দ্বিতীয় হেডের নাম হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, 3 নম্বর হেডের নাম হচ্ছে পিজিবিপি, 4 নম্বর হেডের নাম হচ্ছে তোর ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এবং লাস্ট হেড হচ্ছে ইনকাম ফ্রম আদার্স সোর্স। কি বললাম আমরা? তোরা যারা 11-এ পড়ছিস, তোরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলি, এমসিকিউ এসেছিল তোদের ফার্স্ট সেমিস্টারে। হেডস অফ ইনকাম মানে ইনকামের কটা হেড আছে? ইনকামের 5টা হেড হয়। ঠিক আছে, ইনকামের 5খানা হেড হয়। ঠিক আছে, কি বললাম বল? ইনকামের হেড কটা বললাম? 5টা হেড। এই 5টা হেডের মধ্যে আজকে আমরা প্রথম হেড স্টার্ট করছি। ঠিক আছে, তো ইনকাম ফ্রম স্যালারি শুনলি। তাহলে ইনকাম ফ্রম স্যালারি আমাদের যে 5টা হেড আছে তার মধ্যে প্রথম হেডের নাম হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। সেই ইনকাম ফ্রম স্যালারি আজকে স্টার্ট করছি। এবার কোশ্চেন হলো, ইনকাম ফ্রম স্যালারি আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? ইনকাম ফ্রম স্যালারি আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে দেখতে পাচ্ছিস, দেখ কোশ্চেনটা দেখ, মানে নোটটা দেখ। ইনকাম ফ্রম স্যালারি ব্র্যাকেটে কি লেখা আছে? সেকশন 15 টু সেকশন 17। তাহলে কি বুঝতে পারলি? ইনকাম ফ্রম স্যালারি আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? 15 থেকে 17 নম্বর ধারায় বলা আছে। 15 থেকে 17 নম্বর ধারায় বলা আছে। ঠিক আছে, এবার দেখ তোকে পড়বো, এখানে কিছু কিছু কথা তোকে জানতে হবে। ইনকাম ফ্রম স্যালারি, তা কিছু নোট লেখাই। ধর, যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনবি। এমপ্লয়ার, আচ্ছা এমপ্লয়ার মানে কি? এমপ্লয়ার মানে কি? এমপ্লয়ার মানে কি? এমপ্লয়ার মানে কি বল? এই এমপ্লয়ার মানে কি? এমপ্লয়ার মানে কি জানিস? এমপ্লয়ার মানে কি? এমপ্লয়ার মানে কি? মালিক। এমপ্লয়ার মানে হচ্ছে মালিক। এমপ্লয়ার মানে কি? মালিক। এখানে লেখ এমপ্লয়ি। এমপ্লয়ি মানে হচ্ছে কর্মচারী। ঠিক আছে, কি বললাম? এই চ্যাপ্টার করতে গেলে এই কথাটা বারবার আসবে, এমপ্লয়ার আর এমপ্লয়ি। এমপ্লয়ার মানে কি বললাম? মালিক। আর এমপ্লয়ি মানে কি বললাম? কর্মচারী। লিখেছিস? এমপ্লয়ারকে আমরা কি বলে ডিনোট করি জানিস তো? মানে একদম পুরো সিম্পল একটা লেম্যান ল্যাঙ্গুয়েজে বলছি, এমপ্লয়ারকে বলি মাস্টার। এমপ্লয়ারকে কি বলি? মাস্টার। এমপ্লয়িকে কি বলি? সার্ভেন্ট। মানে এটাই বলতে চাইছি, দেখবি যারা চাকরি করে তাদেরকে কি বলে? পাতি কথা, একদম সিম্পল, শুনতে খারাপ লাগলো, কি বলে? যারা চাকরি করে তাদেরকে বলে চাকর। যারা চাকরি করে তাদেরকে বলা হয় চাকর। ঠিক আছে, তো কার চাকর? মালিকের চাকর। ঠিক আছে, তো তো এমপ্লয়ার মানে হচ্ছে মালিক। আর মালিককে বলা হয় কি? কি লিখেছে দেখ, মাস্টার। মানে মালিক হচ্ছে প্রভু। ঠিক আছে, মালিক হচ্ছে প্রভু। ঠিক আছে, আর এমপ্লয়ি মানে হচ্ছে চাকর। এবার কি কিছু কি বললাম বুঝতে পারলি? এমপ্লয়ার মানে কি বললাম? মালিক। আর এমপ্লয়ি মানে হচ্ছে কর্মচারী। তো মালিককে আমরা বলি মাস্টার, আর কর্মচারীকে বলি আমরা সার্ভেন্ট। তার মানে মালিক তোমাকে যা ডিরেকশন দেবে, মালিক তোমাকে যেই কাজটা করতে বলবে তোমাকে সেই কাজটা করতে হবে। অর্থাৎ মালিক কর্মচারীকে যেইভাবে কাজ করতে বলবে সেইভাবে কর্মচারীকে কাজ করতে হবে। এর বদলে কর্মচারী মালিকের কাছ থেকে কি পাবে? স্যালারি পাবে। তাহলে দেখ আমি এখানে লিখছি ব্যাপারটা, কি বললাম? এখানে লিখছি দেখ, সার্ভিস রেন্ডার, আর এখানে কনসিডারেশন। মালিক কর্মচারীকে যেইভাবে কাজ করতে বলবে সেইভাবে কর্মচারী কাজ করবে, তাই তো? তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি, মালিক কর্মচারীর কাছ থেকে কাজটা নিচ্ছে। মালিক কর্মচারীর কাছ থেকে কাজটা নিচ্ছে, তার বদলে মালিক কর্মচারীকে কিছু তো একটা দেবে। কিছু তো একটা দেবে।
ঠিক আছে, এটাকে বলা হয় স্যালারি। তাহলে বুঝতে পারলি জিনিসটা কি, স্যালারি কাকে বলে বুঝতে পারলি, গল্পটা কি, স্যালারি জিনিসটা কি হলো, দেখ ভালো করে দেখে নে। তাহলে আবার বলছি, এখানে এমপ্লয়ার আর এখানে এমপ্লয়ি, তাহলে একটা কথা এখানে না একটা জিনিস বেরিয়ে আসলো, ইনকাম ফ্রম স্যালারি হতে গেলে কার কার মধ্যে সম্পর্ক তৈরি হলো, বলে এখানে কার কার মধ্যে সম্পর্ক তৈরি হলো, এখানে কার কার মধ্যে সম্পর্ক তৈরি হলো ইনকাম ফ্রম স্যালারি হতে গেলে, দেখে বুঝতে পারছিস না, আরে বাবা দুটোই তো লোক আছে এখানে, এখানে 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 স্যালারি হতে গেলে কার কার মধ্যে সম্পর্ক তৈরি হতে হবে, মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হতে হবে। আর কে আছে, দুজন ছাড়া আর কে আছে এখানে, আর কেউ আছে? স্যালারি হতে গেলে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক হতে হবে, মালিক কর্মচারীকে যেরকম ডিরেকশন দেবে, ঠিক আছে, মালিক কর্মচারীকে যেরকম ডিরেকশন দেবে কর্মচারী সেই পথে কাজ করবে, ঠিক আছে, মালিক কর্মচারীর কাছ থেকে কাজটা নেবে, মালিক কর্মচারীর কাছ থেকে যে কাজটা নেবে তাকে সার্ভিস সেন্টার বলে, তার বদলে মালিক কর্মচারী কি দেবে, প্রতিদিন তো কিছু দেবে, এটাকে বলা হয় ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে। তো এই স্যালারিটা কার দিক থেকে দেখা হয়, মালিকের দিক থেকে দেখা হয় না কর্মচারীর দিক থেকে দেখা হয়, স্যালারিটা পাবে কে, স্যালারি কি মালিক পাবে না কর্মচারী পাবে, কর্মচারী পাবে। তাহলে স্যালারিটা আমরা কর্মচারীর দিক থেকে দেখি, স্যালারিটা কর্মচারীর দিক থেকে দেখি, তাই তো। তো স্যালারি কর্মচারীর কাছে কি, এটা আয় না ব্যয়, ইনকাম না এক্সপেন্স, ইনকাম, কর্মচারীর দিক থেকে যদি দেখি কর্মচারীর কাছে ইনকাম স্যালারি, কিন্তু মালিকের কাছে স্যালারিটা কি, এক্সপেন্স, খরচা, মালিকের কাছে এটা খরচা, মালিকের কাছে এটা খরচা। তা মালিক এটা ইনকাম ট্যাক্সে কোথায় নিয়ে চলে যাবে, এটা পিজিইপি তে নিয়ে চলে যাবে মালিক, ঠিক আছে, মালিকের এটা খরচা, মালিক এটা কোথায় দেখাবে, মালিক তার বইতে পিজিইপি তে দেখাবে, প্রফিট গেন বিজনেস প্রফেশন, ঠিক আছে তো। আর কর্মচারী কোথায় দেখাবে, ওর ইনকাম ফ্রম স্যালারি হেডে দেখাবে, কোথায় দেখাবে, ইনকাম ফ্রম স্যালারি হেড। তাহলে জিনিসটা বুঝতে পারলি, কারণ তুই পুরো চ্যাপ্টারটা দেখে যখন বুঝবি ইনকাম ফ্রম স্যালারি সবসময় কার দিক থেকে দেখা হবে, মালিকের দিক থেকে না কর্মচারীর দিক থেকে, কর্মচারী। তুই আজকে ধর একটা কোম্পানি চাকরি পেয়ে, টাটা কোম্পানি চাকরি পেয়েছিস, টাটা কোম্পানি থেকে তুই কি কি পাচ্ছিস তোর দিক থেকে দেখা হবে, টাটা কোম্পানির দিক থেকে দেখা হবে না, শুনলি না, বুঝতে পারলি না। আজকে তুই ধর কোনো একটা কোম্পানিতে জব করছিস, জব পেয়েছিস, তো ওই কোম্পানি থেকে তুই কি কি পাচ্ছিস সব তোর দিক থেকে দেখা হবে, টাটা কোম্পানির দিক থেকে দেখা হবে না, টাটা কোম্পানির দিক থেকে পিজিপি চলে যাবে, তোর দিক থেকে কি চলে যাবে, স্যালারি। এবার দেখ এখানে কি লিখেছে, বলছে কি এমপ্লয়ার এমপ্লয়ি, দেখ প্রথমে লিখেছে। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, স্যালারি স্যালারি হতে গেলে মালিক আর কর্মচারীর মধ্যে কি হতে হবে, সম্পর্ক তৈরি হতে হবে, তাই লিখেছে এখানে ইংলিশে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ, কি লিখেছে, এমপ্লয়ার, এমপ্লয়ার মানে কি বললাম, মালিক, এমপ্লয়ি মানে কি বললাম, কর্মচারী, মালিক কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হতে হবে, মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হলেই স্যালারি বলে, ঠিক আছে, নাহলে স্যালারি বলে না, ঠিক আছে, মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হলে তাকে স্যালারি, আদারওয়াইজ তাকে স্যালারি বলে না, ঠিক আছে। বলছে কি ইনকাম ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড স্যালারি ইফ দেয়ার ইজ রিলেশনশিপ অফ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি, বলছে ইনকাম ফ্রম স্যালারিতে আমরা সেই সমস্ত জিনিসকেই নেব যেখানে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হবে। কি লিখেছে দেখেছি, ভালো করে পড় লাইনটা, ইনকাম ইজ ট্যাক্সেবল আন্ডার দ্য হেড স্যালারি, বলছে ইনকাম ফ্রম স্যালারি হেডে কোন জিনিস ধার্য করা হবে, ইনকাম ফ্রম স্যালারিতে কোন জিনিস আসবে যেখানে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হবে, সেটাই ইনকাম ফ্রম স্যালারিতে আসবে, আদারওয়াইজ ইনকাম ফ্রম স্যালারিতে আসবে না, ঠিক আছে তো। আচ্ছা, যেমন ধর আমি তোকে একটা কথা বলছি, ধর যে কোনো কোনো একটা কোম্পানির ডিরেক্টর, ঠিক আছে, কোনো একটা কোম্পানির ডিরেক্টর, ধর কোনো একটা কোম্পানি, যে কোনো কোম্পানি, টাটা কোম্পানি ডিরেক্টর, ওটা স্যালারি পাচ্ছে, তো টাটা কোম্পানি যদি ডিরেক্টর স্যালারি পায়, ওরা স্যালারিতে আসবে না, কেন টাটা কোম্পানি ডিরেক্টর স্যালারি পায়, স্যালারিতে আসবে না, ডিরেক্টর, কোম্পানি যে ডিরেক্টর, সে সকাল 10টার সময় কাজে গিয়ে সন্ধ্যা 6টায় আসে না, ও যায় না কোম্পানিতে কাজে, ওর কোনো কাজই নেই, ওর হচ্ছে কোম্পানিতে গিয়ে মিটিং অ্যাটেন্ড করা, মিটিং করবে, বেরিয়ে চলে যাবে, ঠিক আছে তো। ওরা স্যালারিতে, ওদেরটা স্যালারিতে আসবে না, তো স্যালারি হতে গেলে কি হতে হবে, মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হতে হয়, ডিরেক্টর, কোম্পানিতে ডিরেক্টর, কোম্পানির ডিরেক্টর কখনো কর্মচারী নয়, ঠিক আছে, কোম্পানির ডিরেক্টর কর্মচারী নয়, কোম্পানির ডিরেক্টরই কোম্পানিটাকে পরিচালনা করে, ঠিক আছে। তার মানে স্যালারি খাতে ধার্য হতে গেলে কি হতে হবে, মালিক আর কর্মচারীর মধ্যে কি তৈরি হতে হবে, সম্পর্ক তৈরি হতে হবে, সম্পর্ক কাকে বলে, মালিক আর কর্মচারীর সম্পর্ক, ওই যে দেখিস সকাল 10টায় ডিউটি গিয়ে 5টায় আসে, এটা হচ্ছে মালিক, মানে সারাক্ষণ ডিউটিতে থাকতে হবে, এরা হলেই স্যালারি, ঠিক আছে। তাই এখানে মাথায় রাখতে হবে, তোকে যদি কখনো জিজ্ঞাসা করে ইনকাম ফ্রম স্যালারি হারে কোন ইনকাম ধার্য করা হবে, যেখানে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে, লিখেছে, ভালো করে পড়বি। দ্য রিলেশনশিপ অফ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার
ইজ দ্যাট, কিছুক্ষণ আগেই বললাম, বলছে এমপ্লয়ি আর এমপ্লয়ের মধ্যে রিলেশনশিপ কার মতন, অনেকটা মাস্টার আর সার্ভেন্টের মতন। সার্ভেন্ট কি? চাকর। সার্ভেন্ট বলতে কাকে বোঝায়? এমপ্লয়ার না এমপ্লয়ি? কি বললাম? এর মধ্যে লিখে দিলাম এমপ্লয়ি। আর মাস্টার বলতে কে? প্রভু, মানে হচ্ছে মালিক, এমপ্লয়ার। ঠিক আছে তো? এমপ্লয়ার ইজ দ্য মাস্টার। এমপ্লয়ারকে মাস্টার বলা হয়। হু গিভ ডিরেকশন, হু কন্ট্রোল দ্য পারফরমেন্স অফ হিজ এমপ্লয়ি। এমপ্লয়ার হচ্ছে মাস্টার, যে কিনা এমপ্লয়িকে মানে সার্ভেন্টকে ডিরেকশন দেবে, তুমি এইভাবে কাজ করো, তুমি কি কাজকর্ম করছো তোমার উপরে পর্যালোচনা কন্ট্রোল করবো। ঠিক আছে? এমপ্লয়ি ইজ দ্য পার্সন হু ফলো দ্য ইনস্ট্রাকশন অফ হিজ মাস্টার। তাহলে এমপ্লয়ি কি? এমপ্লয়ি হচ্ছে এমন একজন পার্সন যে কিনা পুরো মাস্টার যেরকম ভাবে ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী কাজ করবে। তাহলে প্রথম প্যারায় আমি কিছুক্ষণ আগে এটাই বললাম। আরো একবার বলেছি, প্রথম প্যারায় কি বলেছে? ইনকাম ফ্রম স্যালারিতে সেই সমস্ত জিনিস ধার্য হবে যেখানে এমপ্লয়ার আর এমপ্লয়ির মধ্যে রিলেশন তৈরি হবে। এমপ্লয়ার এমপ্লয়ারকে বলা হয় মাস্টার আর এমপ্লয়িকে বলা হয় সার্ভেন্ট। এমপ্লয়ার এমপ্লয়িকে যেরকম ডিরেকশনে কাজ করতে বলবে এমপ্লয়ি সেই কথা শুনতে বাধ্য। এটাই লিখেছে প্রথম প্যারায়। সেকেন্ড প্যারায় কি লিখেছে? কন্ট্রাক্ট অফ সার্ভিস কাকে বলে আর কন্ট্রাক্ট ফর সার্ভিস কাকে বলে। কি বলে দেখ, একটা বলছে কন্ট্রাক্ট অফ সার্ভিস, দেখিস কি লিখেছে? একটা কন্ট্রাক্ট অফ সার্ভিস আর একটা লিখে কন্ট্রাক্ট ফর সার্ভিস। কন্ট্রাক্ট অফ সার্ভিস কি আর কন্ট্রাক্ট ফর সার্ভিস কি? দেখ এখানে লিখেছি একটু। কন্ট্রাক্ট অফ সার্ভিসটা কি? ধর, সাপোজ ধর, একটা লিখেছে ধর মিস্টার এ, ধর লিখেছি মিস্টার এ জব করছে। জব মানে বুঝি চাকরি করছে। কোথায়? ধর হইচই। হইচই নাম শুনেছি? হইচই। হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্ম। হ্যাঁ একটা ওটিটি প্ল্যাটফর্ম। হ্যাঁ, একটা ওটিটি প্ল্যাটফর্ম বললো। আর এখন ওটিটি মানে হয় না তো, ওটিটি প্ল্যাটফর্ম। ঠিক আছে, ওয়েব সিরিজ হয় ওখানে, হইচই। তো বলছে মিস্টার এ ধর হইচই কোম্পানি জব করছে। ঠিক আছে? তাহলে মিস্টার এ পার্টিকুলার নির্দিষ্ট একটা কোম্পানিতে জব করছে তো? পার্টিকুলার নির্দিষ্ট একটা কোম্পানি, অনেকগুলো কোম্পানি জব করছে কি? তাহলে এবং ওর মান্থলি স্যালারি কত করে বলছে বল? মান্থলি স্যালারি কত বলেছে? 30,000 টাকা। মান্থলি স্যালারি কত করে? প্রতি মাসে 30,000 টাকা করে স্যালারি দেবে। ওয়ার্কিং আওয়ার কি? প্রতিদিন ওকে 10 ঘন্টা করে কাজ করতে হবে। ঠিক আছে? প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করতে হবে। বুঝতে পারলে কি বললাম? মিস্টার এ হইচই কোম্পানিতে জব পেয়েছে। ওকে বলেছে প্রতি মাসে 30,000 টাকা করে স্যালারি দেবে। ঠিক আছে? ওয়ার্কিং আওয়ার কত করে? 10 ঘন্টা। প্রতিদিন 10 ঘন্টা করে ডিউটি করতে হবে, যেমন শনি রবিবার ছুটি থাকে, যেমন চাকরি আছে। ঠিক আছে তো? এই কনসেপ্টটাকে বলা হয় কি বলতো? এটাকে বলা হয় কন্ট্রাক্ট অফ সার্ভিস। কন্ট্রাক্ট অফ সার্ভিস, সার্ভিসের এটাকে বলা হয় কন্ট্রাক্ট অফ সার্ভিস। তাই লিখেছি কন্ট্রাক্ট অফ সার্ভিস কাকে বলে? ফর এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ দেয়ার মাস্ট বি কন্ট্রাক্ট অফ সার্ভিস। যেখানে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হয়, যেখানে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হয় তাকে বলে কন্ট্রাক্ট অফ সার্ভিস। বলে এখানে মালিক কে? মিস্টার এ নাকি হইচই? এখানে মালিক কে? মিস্টার এ মালিক নাকি হইচই কোম্পানি মালিক? হইচই কোম্পানি মালিক। আর মিস্টার এ কে? কর্মচারী। তার মানে এখানে কার কার মধ্যে সম্পর্ক তৈরি হলো? মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক তৈরি হলো। ঠিক আছে তো? তাহলে এটাকে বলা হয় কন্ট্রাক্ট অফ সার্ভিস। ইন কেস অফ কন্ট্রাক্ট অফ সার্ভিস দ্য এমপ্লয়ি মানে মিস্টার এ বাউন্ড মানে বাধ্য, টু ওয়ার্ক অফ হিজ এমপ্লয়ার মানে হইচই কাজ করতে বাধ্য। মিস্টার এ হইচই কোম্পানি কাজ করতে বাধ্য। এটাকে বলে কন্ট্রাক্ট অফ সার্ভিস। কন্ট্রাক্ট ফর সার্ভিস, ধর মিস্টার এ, আগের উদাহরণটা বুঝতে পারলি তো? শুধু হইচই কোম্পানিতে কাজ করে। এবার মিস্টার এ ওই পার্টিকুলার কোনো কোম্পানি চাকরি করছে না। ও হইচইয়ের সঙ্গে যুক্ত আছে, ও অ্যামাজন প্রাইমের সঙ্গে যুক্ত আছে, ও নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে তো? ও ৩টে বড় বড় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছে। তার মানে কি ওর মালিক কে? এখানে কি শুধু একজনই মালিক? হইচই মালিক? এখানে হইচই মালিক, অ্যামাজন প্রাইম মালিক, নেটফ্লিক্স সবার মালিক। এটাকে এটাকে এখানে আগেরটা বললাম মালিক আর কর্মচারীর সম্পর্ক থাকতে হবে। এখানে কর্মচারী তো মিস্টার এ আর মালিক কে? এখানে ৩ জন, একজন তো মালিক নয়। তো এক্ষেত্রে এটাকে কি বলে জানিস তো? এটাকে বলে হচ্ছে কন্ট্রাক্ট ফর সার্ভিস। এটাকে কন্ট্রাক্ট অফ সার্ভিস বলে না। কন্ট্রাক্ট অফ সার্ভিস চলে যায় স্যালারিতে, কিন্তু কন্ট্রাক্ট ফর সার্ভিস এটা স্যালারির মধ্যে আসে না, এটা ইনকাম ফ্রম আদার্স সোর্সে আসে। ঠিক আছে? তো এখানে লিখেছে পার্সন অফার ইজ সার্ভিস, ধর মিস্টার এ ও সার্ভিসটা ও কি কোনো পার্টিকুলার একটা কোম্পানিকে দেবে? ও সবাইকে দেবে। ও সবাইকে দেবে। ঠিক আছে? হু ইজ উইলিং টু পে হিজ চার্জ। ঠিক আছে? হু ইজ উইলিং টু পে, এই যে সার্ভিস দেবে তার জন্য ও চার্জ নেবে। এটা কোন হেডে আসবে? ইনকাম ফ্রম আদার্স সোর্স। দেখ
এখানে পার্টিকুলার মালিক একজন হতো, চলে যেত স্যালারি। মালিক একা না, অনেকগুলো মালিক আছে, ঠিক আছে তো, তাই জন্য এটা আদার সোর্স। পার্টিকুলার কোনো একজন মালিকের কথা শুনতে পারতো না, সবার কথা শুনতে হবে ওকে, ঠিক আছে। এটা চলে যাবে ইনকাম ও আদার সোর্স। তাহলে বুঝতে পারলি কন্ট্রাক্ট অফ সার্ভিস জিনিসটা কি আর কন্ট্রাক্ট ফর সার্ভিস জিনিসটা কি। এবার দেখ কিছু কিছু কোশ্চেন মনে রাখা উচিত। এখানে 5টা পয়েন্ট লিখেছি। ধর বললো যে তোকে এতক্ষণ বললাম না ইনকাম ফ্রম স্যালারিতে কি আসে, আমি এতক্ষণ কি বললাম, ধর মিস্টার এ হইচই কোম্পানিতে চাকরি করে, 10টা 5টা ডিউটি করে, এখানে মালিককে হইচই কোম্পানি আর মিস্টার এ কে কর্মচারী, তাহলে মিস্টার এর সাথে হইচই কোম্পানির একটা মালিক কর্মচারী সম্পর্ক আছে, এটা চলে যাবে স্যালারিতে। কিন্তু কোনগুলো স্যালারিতে আসে না, ঠিক আছে। এরকমই কিছু 5টা পয়েন্ট লেখা আছে, ধরে ধরে পড়বো, হ্যাঁ। আচ্ছা এমপির নাম শুনেছিস তোরা? এমপি কি? এমপির নাম শুনেছিস তো? কি এমপিটা কি জানি, এমপির ফুল ফর্ম কি বল? হ্যাঁ এমপি মেম্বার অফ পার্লামেন্ট। হ্যাঁ, এমপির ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে। আর এমএলএ ফুল ফর্ম জেনে রাখা তার কমন, এগুলো কমন জিনিস। এমএলএ এর ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এমপি কাকে বলে? লোকসভায় ভোটে জিতলে তাকে বলে এমপি, ঠিক আছে। আর বিধানসভায় ভোটে জিতলে তাকে বলে এমএলএ, ঠিক আছে। তো এখানে বুঝতে পারলি এমপি আর এমএলএ। এমপি আর এমএলএ, এমপি এমএলএ রা কে, এটা কি এমপ্লয়ি, এটা কি কর্মচারী? ভালো করে দেখ, এমপি আর এমএলএ এরা কর্মচারী নয়, ঠিক আছে, আর নট এমপ্লয়ি। এমপি এমএলএ এরা কর্মচারী নয়, কার? অফ গভর্নমেন্ট। শুন, মনোযোগ সহকারে শুনবি, এমপি আর এমএলএ গভর্নমেন্টের কর্মচারী নয়, ঠিক আছে। দেয়ারফর এনি স্যালারি অ্যালাউন্সেস রিসিভ বাই দেম, তারা যদি কোনো স্যালারি পায়, অ্যালাউন্সেস পায়, আর নট ট্যাক্সেবল আন্ডার দ্যাট স্যালারি, তাই এটা স্যালারিতে আসবে না, আদার সোর্সে আসবে। তাই তোকে যদি কখনো জিজ্ঞাসা করে, বলো এমপি এমএলএ রা যদি স্যালারি পায়, এটা কি, এটা কোন হেডে আসে? তোদের আগে ছিলাম একটা chapter, মনে আছে কি জানি না, ওই এক্সামিনেটেড ইনকাম করে পড়েছিলাম। এমপি এমএলএ রা যদি স্যালারি পায়, এমপি এমএলএ রা যদি স্যালারি পায়, এটা স্যালারিতে আসে না। কারণ কর্মচারী কে আর মালিক কে এখানে? এখানে মালিক কে আর কর্মচারী কে? না, এমপি এমএলএ রা যদি স্যালারি পায়, এটা স্যালারি হেডে আসে না, কোথায় আসে? আদার সোর্সে আসে। সেকেন্ড পয়েন্ট, মিনিস্টার। মিনিস্টার বুঝতে পারছিস, যারা এমপি হয় লোকসভায় ভোটে যেতে, সেখান থেকে তো মন্ত্রী হয়। লোকসভায় ভোটে যারা যেতে সেখান থেকে তো মন্ত্রী হয়। কি মন্ত্রী জানি? লোকসভায় ভোটে যারা যেতে তারা কিসের মন্ত্রী হয়? ওরা কি রাজ্যের মন্ত্রী হয় নাকি দেশের মন্ত্রী হয় বলতে পারবি? রাজ্যের। ও চর একটা, লোকসভায় ভোটে যে যেতে সে রাজ্যের মন্ত্রী হয়? লোকসভায় ভোটে জিতলে তাকে বলে দেশের মন্ত্রী, পুরো দেশের মন্ত্রী। যেমন তাই যে ধর প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, বুঝলি, অর্থমন্ত্রী, এগুলো কি লোকসভায় ভোটে জিতে হয় মন্ত্রিত্ব হয়। আর বিধানসভায় ভোটে জিতে জিতে যে মন্ত্রী হয় সেটা রাজ্যের মন্ত্রীগুলো হয়, রাজ্যের মন্ত্রী। তো বলছে স্যালারি রিসিভ বাই মিনিস্টার, মিনিস্টাররা যদি স্যালারি পায় ইন দ্য গভর্নমেন্ট, মিনিস্টার কি হয়? গভর্নমেন্টের মিনিস্টার হয়। গভর্নমেন্টের মিনিস্টাররা যদি স্যালারি পায়, ঠিক আছে, সেটা স্যালারিতে আসবে। তাহলে তুই একটা জিনিস বুঝতে পারলি, এমপি আর এমএলএ রা, এমপি আর এমএলএ রা যদি স্যালারি পায়, ওটা কিন্তু স্যালারিতে আসে না। কিন্তু মিনিস্টাররা যদি স্যালারি পায়, ওটা স্যালারিতে আসে, ঠিক আছে। কারণ মিনিস্টাররা নিয়োগ করে ভারতীয় সংবিধান, মিনিস্টারদের নিয়োগ করা হয় ভারতীয় সংবিধান, কিন্তু এমপি এমএলএ দের ভারতীয় সংবিধান নিয়োগ করে না, ঠিক আছে তো। তো যে যাদের ভারতীয় সংবিধান নিয়োগ করে সেটা চলে যাবে স্যালারিতে। তাহলে তোকে মাথায় রাখতে হবে এমপি এমএলএ যদি স্যালারি পায়, ওটা স্যালারি হেডে আসে না, কিন্তু মিনিস্টাররা যদি স্যালারি পায়, ওটা স্যালারি হেডে আসবে। 3 নম্বর কি বলছে? পার্টনার্স আর নট এমপ্লয়ি অফ দ্য বিজনেস। আচ্ছা, তো 3 বন্ধু মিলে একটা ব্যবসা করছে, 3 বন্ধু মিলে একটা ব্যবসা করছে। তো 3 বন্ধু মিলে যদি কোনো একটা ব্যবসা করে তাকে কি বলে? তাকে পার্টনারশিপ বিজনেস বলে। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে। তো পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পাচ্ছে, এটা স্যালারি হেডে আসবে না, এটা স্যালারি হেডে আসবে না। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেলে স্যালারি হেডে, দেখ স্যালারি পাচ্ছে কিন্তু স্যালারি হেডে আসবে না। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেলে, ঠিক আছে, এটা পার্টনারশিপ সরি স্যালারি হেডে আসবে না। কেন আসবে না? ভাব কেন আসবে না? স্যালারি পেতে গেলে মানে ইনকাম ফ্রম স্যালারি হেডে আসতে গেলে কি হতে হয়? মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক থাকতে হয়। মালিককে এখানে ধর 3 বন্ধু লিখছি, ধর এ বি সি, 3 বন্ধু মিলে একটা বিজনেস করছে, বিজনেসটার নাম হচ্ছে মানে ওদের ফার্মটার নাম এবিসি, ঠিক আছে। তাহলে আমি কি বলেছি? তো এবিসি এই যে বিজনেস, এই বিজনেস থেকে পার্টনার এবিসি ওরা ধর কাজ করেছে, তার জন্য ওরা স্যালারি পাচ্ছে। ধর এ স্যালারি পেলো,
আমি কি বলেছিলাম, মালিক আর কর্মচারী সম্পর্ক থাকতে হবে। মালিককে তুই বললিস, বল এখানে মালিককে, স্যার মালিক তো এ, কর্মচারী কে, এ কি কর্মচারী? তো মালিক আর কর্মচারী সম্পর্ক হচ্ছে, মালিক আর কর্মচারী সম্পর্ক হচ্ছে না, আরে এ তো মালিকই। তো মালিক আর কর্মচারী সম্পর্ক হলে তখন স্যালারি দিয়ে যায়, তো এখানে তো মালিক আর কর্মচারী সম্পর্কই নেই, তো কি করে স্যালারি হবে? তুই বুঝতে পারলি, এটা একটা উদাহরণ বললাম। তারপর ডিরেক্টর ফিস, যেটা কিছুক্ষণ আগে বললাম, যেমন ধর আম্বানি, ও তো রিলায়েন্স কোম্পানি ডিরেক্টর, ও ও আম্বানি তো রিলায়েন্স কোম্পানি ডিরেক্টর, ঠিক আছে? তা ও কি সকাল 10টার সময় অফিসে গিয়ে বিকেল 5টা অব্দি ডিউটি করে? ও কি রোজ অফিসে যায়? রোজ কোম্পানিতে ঢুকবে? ওর কোনোদিন একটা বোর্ড মিটিং অ্যাটেন্ড করতে হবে, ঢুকবে, বোর্ড মিটিং কমপ্লিট হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে, ঠিক আছে তো? তাহলে কি মনে হয়, আম্বানি কি রিলায়েন্স কোম্পানির কর্মচারী? মনে হয় আম্বানি কি রিলায়েন্স কোম্পানির কর্মচারী? তাহলে ও যদি কোম্পানি থেকে স্যালারি পায়, ডিরেক্টর ফিস পায়, তাহলে এটা কি স্যালারি হেডে আসা উচিত? না, এটা স্যালারি হেড নয়। লাস্ট সোর্স, স্যালারি হেড হতে গেলে কি বুঝতে পারছি, 10টা 5টা ডিউটি করতে হবে, ডিউটি করতে হবে। দেখিস না সবাই দেখ, ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে সকালবেলা দেখবি মেট্রো ধরে চলে যাচ্ছে, আবার সন্ধ্যা 6টা 7টার সময় আসছে, ওরা চাকরি করতে যায় স্যালারি। বুঝতে পারছিস কি বললাম? লাস্ট, রেমুনারেশন রিসিভ জাজ, জাজরা যদি স্যালারি পায়, জাজ দেখিস তুই যে হাইকোর্টে থাকে না জাজ, ওরা যদি স্যালারি পায়, এটা কোথায় আসবে? ওরা যদি রেমুনারেশন পায়, এটা স্যালারি এটা আসবে, কারণ জাজদের নিয়োগ করে কে? ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এটা জাস্ট একটা থিওরিটিক্যাল কনসেপ্ট বলে দিলাম। এবার হচ্ছে অ্যাক্রুয়াল অফ স্যালারি ইনকাম, বলছে অ্যাক্রুয়াল অফ স্যালারি ইনকাম, এটা একদম সিম্পল জিনিস বলেছে। ধর আমি তোকে বোঝাচ্ছি ব্যাপারটা, ধর একজন লোক, লোকটার নাম ধর মিস্টার এ, ও ধর জব করছে, ধর জব করতো কোথায়, ধর ইন্ডিয়াতে জব করতো, মিস্টার এ জব করতো ইন্ডিয়াতে, ঠিক আছে? তার মানে ও সার্ভিসটা কোথায় দিয়েছে? সার্ভিসটা ভারতবর্ষে দিয়েছে না ভারতবর্ষের বাইরে দিয়েছে? সার্ভিসটা কোথায় দিয়েছে বল? মিস্টার এ জব করতো ভারতে, তাহলে সার্ভিস কোথায় দিয়ে? ভারতবর্ষে দিয়েছে। তার মানে ও সার্ভিসটা দিয়েছে ভারতবর্ষে, মানে সার্ভিসটা কোথায় অ্যাক্রু হয়েছে? সার্ভিসটা তো ভারতেই অ্যাক্রু হয়েছে, ঠিক আছে তো? এবার ও একটা সময় পর রিটায়ার করলো, রিটায়ার করার পর কি পাবে? পেনশন পাবে, ঠিক আছে? পেনশন পাবে। ও বললো রিটায়ার করে গেছি, তাহলে আমি আর এই দেশে থাকবো না। ওর ফ্যামিলি ধর বিদেশে থাকে, ধর লন্ডনে থাকে, ও লন্ডনে শিফট হয়ে গেল, ঠিক আছে? এতদিন কাজ করতে বলে এখানে ছিল, এখন লন্ডনে শিফট হয়ে গেল। তাহলে মিস্টার এ চলে গেল লন্ডন, তাহলে পেনশনটা কোথায় পাবে ও? লন্ডনে পাবে, ঠিক আছে? লন্ডনে পেনশন পাবে। তাহলে এটাকে, তাহলে পেনশনের টাকাটা রিসিভড হবে কোথায়? লন্ডনে রিসিভড হবে। পেনশনের টাকাটা রিসিভড হবে কোথায়? লন্ডনে গিয়ে রিসিভড হবে। তার মানে কি হয়েছিল? এবার দেখ, এখানে এটাকে কি ইনকাম বলা হবে? এটাকে ইন্ডিয়ান ইনকাম বলা হবে, কারণ ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? আমরা কি পড়েছি, ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? যদি অ্যাক্রু যদি ভারতে হয়, অ্যাক্রু যদি ভারতে, এখানে অ্যাক্রু হয়েছে ভারতে, দেখ এখানে দেখ ভালো করে দেখ, অ্যাক্রু হয়েছিল কোথায়? অ্যাক্রু কাকে বলে জানিস তো? যে তুমি যেখানে সার্ভিস করবে তাকে বলে অ্যাক্রু। অ্যাক্রু কোথায় হয়েছিল, মানে ইনকামটা অ্যাক্রু কোথায় হয়েছিল? ইনকামটা ভারতে অ্যাক্রু হয়েছিল, কিন্তু ওই টাকাটা রিসিভ কোথায় গিয়ে হয়েছে? ভারতবর্ষের বাইরে রিসিভ হয়েছে, রিসিভ ভারতের বাইরে হয়েছে। তো অ্যাক্রু যদি ভারতে হয় তাকে ইন্ডিয়ান ইনকামই বলে। এখানে বলছে অ্যাক্রুয়াল অফ স্যালারি ইনকাম, বলছে স্যালারি ইজ ডিম টু অ্যাক্রু, মনে করা হচ্ছে অ্যাক্রু ভারতে হয়েছে, মনে করা হচ্ছে, অথবা অ্যারাইজ হয়েছে ভারতবর্ষে, ঠিক আছে? অ্যারাইজ ভারতবর্ষে, ইফ দ্য সেম ইজ পেবল সার্ভিস রেন্ডার্ড ইন ইন্ডিয়া, ঠিক আছে? এটাকে বলা হয় ইন্ডিয়ান ইনকাম।
চার্জিং সেকশনটা পড়তে হবে আমাদের। চার্জিং সেকশনটা কি আছে, স্যালারির চার্জিং সেকশনটা কি আছে, স্যালারির চার্জিং সেকশন কত নম্বর ধারায়, দেখ এখানে স্যালারি সেকশন কি বললাম, স্যালারি সেকশন বললাম 15 থেকে 17 নম্বর, স্যালারি সেকশন কি 15 থেকে 17 নম্বর ধারা। এই যে 15 নম্বর সবার প্রথম শুরু হয়েছে কত, 15 নম্বর ধারা থেকে। তো 15 নম্বর ধারাটাই চার্জিং সেকশন, যে কোনো সেকশন শুরু যেই সেকশন থেকে হয় তাকে বলা হয় চার্জিং সেকশন। তো কি বলেছে, বলছে এনি স্যালারি ডিউ ফ্রম এমপ্লয়ার, ঠিক আছে, এনি স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার or a former employer to an assessee in the previous year whether paid in that previous year or not. একটা কথা মাথায় রাখবি, ধর একটা লোক চাকরি পেয়েছে, কোনো একটা কোম্পানি চাকরি পেয়েছে, স্যালারি কবে ডিউ হয়, ধর আমি তোকে বোঝাচ্ছি, লিখে লিখে বোঝাচ্ছি, এই জায়গাটা লিখতে হবে না, জাস্ট আমি বোঝাচ্ছি, জাস্ট একটু শুনবি এই জায়গাটা, ওই লাইনটার মানে কি বলেছে, লাইনটার মানে বোঝাচ্ছি। ধর একটা লোক চাকরি পেয়েছে, ঠিক আছে, চাকরি পেয়েছে, ধর মিস্টার এ চাকরি পেয়েছে একটা কোম্পানি, ধর ওই কথাই বলি, হইচই কোম্পানিতে মিস্টার এ চাকরি পেয়েছে, ওকে বলেছে প্রতি মাসে তোমাকে 30,000 টাকা করে স্যালারি দেওয়া হবে, প্রতি মাসে 30,000 টাকা করে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। তো কতদিনে এক মাস হয়, মানে 30 দিন কাজ করলে তো 30,000 টাকা স্যালারি হবে, 30 দিন ধর মান্থ, ঠিক আছে, 30 দিনে এক মাস হয়, ঠিক আছে, তাহলে প্রতিদিন স্যালারি কত হচ্ছে, পার ডে স্যালারি হিসাব করে যদি বলি, পার ডে কত করে স্যালারি হচ্ছে, পার ডে কত করে, 30 দিনে 30,000 টাকা করে হলে তাহলে পার ডে কত করে স্যালারি হচ্ছে, 1,000 টাকা করে পার দিনে, ঠিক আছে, পার দিনে কত হচ্ছে, 1,000 টাকা করে স্যালারি হচ্ছে। এবার ধর কাজ করা আরম্ভ করলো, ও ধর 10 দিন কাজ করলো, ও 10 দিন কাজ করলো, তো 10 দিন কাজ করলে একদিন 1,000 টাকা করে হলে 10 দিনে কত হচ্ছে, 10,000 টাকা। ও মালিককে বললো আমি 10 দিন কাজ করেছি, ভালো করে বুঝবি, জেনুইন কোনটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবি, ও ধর 10 দিন কাজ করলো, 1,000 টাকা করে মাইনা হলে প্রতিদিন, ও 10,000 টাকা, ও মালিককে বললো আমি 10 দিন কাজ করলাম, ঠিক আছে, আমাকে 10,000 টাকা দাও। তাই এইভাবে কাজ করলে কোম্পানি থেকে কি এরকমভাবে টাকা দেয় কখনো, দেয় কি দেয় না, এইভাবে টাকা দেয়। মানে বড় কোম্পানি চাকরি করছিস, ধর টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি যখন কাজ করছে, কেউ কাজ করছে, ও 10 দিন কাজ করলো, বললো আমি 10 দিন কাজ করলাম, 10 দিন টাকা দাও, ও এসে বলবে আমি একদিন কাজ করলাম, একদিন টাকা দাও, এইভাবে কখনো কোম্পানি টাকা দেয় না। এই কি লেবার নাকি যে প্রতিদিন আসলো একদিন কাজ করলো একদিন টাকা নিয়ে চলে গেল, এরকম ভাবে টাকা হয় না। টাকা কি হবে, বলছে যে না আমাদের কোম্পানিতে এরকম ভাবে টাকা দেওয়া হয় না, কোম্পানিতে টাকা দেওয়া হবে কি, তুমি 30 দিন কাজ করলে তারপর 30 দিনের টাকা হবে। অর্থাৎ তার মানে কি হচ্ছে ব্যাপারটা বোঝ, ধর হইচইয়ের কোম্পানি যদি বলি, ধর একটা এমপ্লয়ি মিস্টার এ 10 দিন কাজ করলো, ও 10 দিনের টাকা পায় মালিকের কাছে, 10 দিনের টাকা পায়, কিন্তু ওইভাবে 10 দিনের টাকা দেওয়া হয় না। তাহলে তুই ধর সাপোজ ধর কোনো একটা মাস, ধর মার্চ মাসে তুই 1 তারিখ থেকে কাজ করা শুরু করলি, ঠিক আছে, মাস শেষ হচ্ছে কবে, মার্চ মাস 31 তারিখে শেষ হয়। ডিউ কবে হয় জানিস তো, ডিউ যেদিন ডিউ হয়, ডিউ হলেই তারপর তোর স্যালারিটা পেমেন্ট হবে, ডিউ হবে কোনটায়, মাসের শেষ দিন গিয়ে ডিউ হবে। তুই এখানে 10 দিন কাজ করি, 10 দিনই ডিউ হয়েছে, কিন্তু পেমেন্টটা করা হবে কবে জানিস তো, পেমেন্টটা এখন করা হবে না, পুরো মাসের শেষে হবে, মাসের শেষে পেমেন্টটা হবে, ঠিক আছে, তুই 1 তারিখ থেকে 31 তারিখ অব্দি কাজ করলি, তাহলে ডিউটা 31 তারিখ হবে, তারপর পেমেন্ট করা হবে। এখানে আপাতত তুই 10 দিন কাজ করে 10 দিন ডিউ হয়েছে, ওই 10 দিন ডিউর ওপর বেস করে পেমেন্ট হবে না, ঠিক আছে, পুরো মাসের শেষে পেমেন্ট হবে। তাহলে কি বুঝতে পারলাম, ডিউ কবে হবে, ধর সাপোজ ধর আমি একটা মাস লিখছি, এখানে ধর সাপোজ একটা মার্চ মাস, তুই মার্চ মাসের 1 তারিখ থেকে জব করা আরম্ভ করলি, 1 2 কেন 1 3 31শে মার্চ অব্দি, এতদিন অব্দি জব করলি, ডিউটা কবে হবে, এই দিন ডিউ হয় কোন দিন, একদম পুরো মাসের শেষ দিন ডিউ হয়, পেমেন্ট তারপরে হয়। কিন্তু তুই যদি গভর্নমেন্টে চাকরি করিস, সরকারি চাকরি করিস, সরকারি চাকরির নিয়মটা কি বলতো, যেদিন ডিউ হয়, যেই দিন ডিউ হয় সেই দিন পেমেন্ট হয়, যারা সরকারি চাকরি করে একদম পুরো মাসের শেষ দিন টাকা ঢুকে যায়, ঠিক আছে তো। কিন্তু যদি সরকারি চাকরি না করে তুই যদি প্রাইভেট জায়গায় জব করিস, তোর ডিউ হলো 31শে মার্চ, টাকাটা তোর অ্যাকাউন্টে ঢুকবে কবে জানিস তো, 31শে মার্চ, মার্চের পরের মাস কোনটা, এপ্রিল মাস,
এপ্রিল মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে তোর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বুঝতে পারলি কি নিয়ম? যদি প্রাইভেট ভাবে জব করিস তাহলে কি হয়, 31শে মার্চ তোর ডিউ হচ্ছে, তা পেমেন্ট ঢুকবে 1 থেকে 7। তবে টাটা কোম্পানির মাইনা কিন্তু একদম 31 থেকে ঢুকে যায়। ঠিক আছে? কিছু কিছু কোম্পানি থাকে একটু টাইম লাগে, টাইম বলতে ম্যাক্সিমাম 7 তারিখ, তার বেশি হয় না। আবার কোনো কোনো কোম্পানি কি হয় যে না তোর 1 তারিখের মধ্যে টাকা ঢুকে যায়। তো এখানটায় কি বলেছে দেখ, বলছে এনি স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার, ঠিক আছে, কোনো স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার অর আ ফর্মার এমপ্লয়ার টু অ্যান অ্যাসেসি ইন দ্য প্রিভিয়াস ইয়ার হোয়েদার পেড ইন দ্যাট প্রিভিয়াস ইয়ার অর নট। তাহলে তোকে একটু কথা বলি, ভালো করে মন দিয়ে শুনবি। আমরা যে ট্যাক্সেশনের অঙ্ক করবো, স্যালারি অঙ্ক করবো, পুরো 12 মাসের অঙ্ক করতে হয়। আর আমি কি বলেছি, ট্যাক্সের পিরিয়ড কবে থেকে শুরু হয়? এপ্রিল মাস থেকে শুরু করে মার্চ মাস অবধি হয়। ঠিক আছে, এপ্রিল থেকে মার্চ মাস অবধি হয়। তুই এপ্রিল মাসে কাজ করলি, পুরো এপ্রিল মাসে কাজ করলি, আমি এটা ডিউর কথা বলছি। এপ্রিল মাসে কাজ করলি, এপ্রিল মাসের টাকা ডিউ কবে হবে? 30/4। মে মাসে জব করলি, মে মাসের টাকা ডিউ কবে হবে? 31/5। বুঝতে পারছিস তো? জুন মাসে কাজ করলি, জুন মাসের টাকা ডিউ হবে কবে? 30/6। জুলাই মাসের টাকা ডিউ হবে কবে? 31/7। ঠিক আছে তো? আগস্ট মাসের টাকাটা ডিউ হবে কবে? 31/8। সেপ্টেম্বরের টাকাটা ডিউ হচ্ছে কবে? 30/9। অক্টোবরের টাকা ডিউ হবে কবে? 31/10। নভেম্বরের টাকা ডিউ হবে কবে? 30/11। ডিসেম্বরের টাকাটা ডিউ হবে কবে? 31/12। জানুয়ারির টাকা ডিউ হবে কবে? 31/1। ফেব্রুয়ারির টাকা জেনারেলি 28 তারিখই হয়, 28/2। আর মার্চের টাকা ডিউ হবে কবে? 31/3। তাহলে তুই একটা বছরে কত ডিউ হলে, তুই প্রতি মাসে 30,000 টাকা করে মাইনা হলে, তাহলে তোর 12 মাসের টাকায় ডিউ হয়ে গেল একই না, 30,000 ইন্টু 12। তাহলে তুই এবছর তো পুরো 12 মাসেরই জব করলি, এবছর তো তুই 12 মাসেরই জব করলি। কোম্পানি তোর থেকে এবছর ক মাসের কাজ নিল, দেখ দেখে বল ক মাসের কাজ নিল। এপ্রিল মাস থেকে শুরু করে মার্চ মাস তোর থেকে তো কোম্পানি পুরো 12 মাসেরই কাজ নিল। তাহলে 12 মাসের টাকা ডিউ হলো, এবার তোকে টাকাটা দিতে হবে। তুই টাকাটা রিসিভ করবি, ভালো করে বোঝ, রিসিপ্ট। এপ্রিল মাসের টাকাটা কবে পাবো? মার্চের 1 থেকে 4 মধ্যে। চল, এপ্রিলের টাকাটা কবে পাবো? মে মাসে পাবো। এপ্রিলের টাকা মার্চে পাবো নাকি? এপ্রিলের টাকাটা কবে পাবো? মে মাসে পাবো। এটা কবে পাবো? মে মাসে। মের টাকাটা কবে পাবো? জুনে। জুনের টাকাটা কবে পাবো? জুলাইতে। জুলাইয়ের টাকাটা কবে পাবো? আগস্টে। আগস্টের টাকাটা কবে পাবো? সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের টাকাটা কবে পাবো? অক্টোবরে। অক্টোবরটা কবে পাবো? নভেম্বরে। নভেম্বরটা কবে পাবো? ডিসেম্বরে। ডিসেম্বরটা কবে পাবো? জানুয়ারিতে। জানুয়ারিটা কবে পাবো? ফেব্রুয়ারিতে। আর ফেব্রুয়ারিটা কবে পাবো? মার্চে। ঠিক আছে তো? তাহলে তুই বুঝতে পারলি? আর মার্চের টাকাটা কবে পাবি? পরের বছর। এই বছর আর পাবি? মার্চের টাকাটা কবে পাবো? পরের বছর। তার মানে তুই তুই এবছর 12 মাসের কাজ দিলি, কিন্তু তোর টাকা ঢুকলো ক মাস? বল গোন, এখানে গোন ক মাসের টাকা ঢুকলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এইটা তো ঢুকবে তার পরের বছর। ঠিক আছে তো? তার মানে 30,000 ইন্টু 11। তো এখানে কি বলছে, আমাদের যে ইনকাম ট্যাক্স অফিসার বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি বলছে, তাহলে এবছর ডিউ কত হলো? তুই ডিউ হলো 12 মাস, রিসিভড হলো ক মাস? 11 মাস। বুঝতে পারলি? ডিউ হলো 12 মাস, রিসিভড হলো 11 মাস। তার মানে ইনকাম ট্যাক্স অফিসার কি বলছে, তোর থেকে ক মাসের ট্যাক্স নেবে? বলছে আমি তোমার থেকে 12 মাসের ট্যাক্স নেব। ঠিক আছে, কিন্তু তুই কি 12 মাসের টাকা পেয়েছিস? তুই 12 মাসের টাকা পেলি না 11 মাসের টাকা পেলি? 11 মাসের টাকা পেলি, কিন্তু সরকার তোর থেকে 12 মাসের ট্যাক্সের টাকা নেবে। তাহলে বলবি, তুই এখন বলতে পারিস স্যার আমি তো 1 মাসের টাকা পাইনি। আচ্ছা, তুমি যে এই মাসে এবছর 1 মাসের টাকা পাওনি, তাই এই টাকাটা নিশ্চয়ই পরের বছর পেয়ে যাবো। পরের বছর যে 1 মাসের টাকাটা পেয়ে যাবো, সেই 1 মাসের টাকার উপর ট্যাক্স নেবে না। কেন ট্যাক্স নেবে না? অলরেডি 12 মাসের টাকা ট্যাক্স দিয়েছি। বুঝেছিস কি বুঝিসনি? তুই এবছর 11 মাসের টাকা পেয়েছিস, তুই 1 মাসের টাকা পরের বছর পাবি।
সরকার এবছর তোর থেকে 12 মাসের টাকার উপর ট্যাক্স নিয়ে 12 মাসের ট্যাক্স নিয়ে নিয়েছে, ঠিক আছে তো? তাহলে পরের বছর ওই এক্সট্রা 1 মাসের ট্যাক্স আর নেবে না। এই বছর 11 মাসের টাকা পেয়েছিস, পরের বছর তুই 1 মাসের টাকা পেয়ে যাবি, ওই 1 টাকা যে পাবি তার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে না। এখানে এই কথাটা বলতে চেয়েছে। বলছে এনি স্যালারি ডিউ ফ্রম অ্যান এমপ্লয়ার, ঠিক আছে, যদি মালিক যদি মানে কোনো স্যালারি ধর ডিউ হলো, কোনো স্যালারি ডিউ হলো, ওরা ফর্মার এমপ্লয়ার মানে আগে কারো কাছে চাকরি করতে, এখন টাটা কমে চাকরি করছি, ধর আগে রিলায়েন্সে চাকরি করতে, ওরা ফর্মার এমপ্লয়ার টু অ্যান অ্যাসি ইন দ্য প্রিভিয়াস ইয়ারে যত টাকা ডিউ হবে ইন দ্য প্রিভিয়াস ইয়ার whether paid in that previous year or not। বলছে প্রিভিয়াস ইয়ারে যত টাকা স্যালারি ডিউ হবে তার উপরই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তোমার উপর ট্যাক্স ধার্য করবে। প্রিভিয়াস ইয়ারে যত টাকা ডিউ হয়, প্রিভিয়াস ইয়ার ডিউ হয়েছে কত, 12 মাস, 12 মাসেই ট্যাক্স ধার্য করবে। দেখতে হবে প্রিভিয়াস ইয়ার তুমি কত টাকা পেয়েছো বা কত টাকা পাওনি, এটা ম্যাটার করে না। বলছে ওই প্রিভিয়াস ইয়ারে, যেখানে লিখেছে ইন দ্যাট প্রিভিয়াস ইয়ার whether paid in that previous year not, ওই যে 12 মাসের ডিউ না, ওই বছর পেয়েছিস কি পাইনি ম্যাটার করে না, আজ না পাস কাল পেয়ে যাবি, এটা বলছে। তার মানে এই পয়েন্টটা করে পড়ে কি বুঝতে পারলাম, যে ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে, ট্যাক্সেবল হবে কি বেসিসে, ডিউ বেসিসে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যত টাকা ডিউ হবে তার উপরেই ট্যাক্স ধার্য হবে, ঠিক আছে। তুই ডিউ হলো ক মাস, 12 মাস, ঠিক আছে, তুই কাজ করলি 12 মাস, ঠিক আছে, তাই সরকার তোর থেকে 12 মাসেরই ট্যাক্স নেবে, কিন্তু টাকা কি 12 মাসের পেয়েছি না 11 মাস। আচ্ছা, তো এই যে 1 মাসের টাকা পরের বছর পাবি, ধর অনেকে বলতে পারে স্যার পরের বছর তো 12 মাস কাজ করবো, হ্যাঁ, আবার 12 মাসের কাজ করব, এবার আরো যে 1 মাসের যে আগের বছর টাকা পেয়েছিলাম সেই টাকাটা, তাহলে টোটাল কত, 13 মাসের হচ্ছে তো, পরের বছর 13 মাসের ট্যাক্স হবে না, পরের বছর 12 মাসেরই ট্যাক্স নেবে, ঠিক আছে তো। অর্থাৎ এই বছর যে টাকাটা বাকি ছিল সেই টাকাটা যদি পরের বছর পাই, ওই টাকার উপর ট্যাক্স নেবেন, কারণ ওই টাকাটা এই বছর ধার্য হয়ে গেছে। এবার আর একটা কথা বলেছে সরকার, ধর এমনও হতে পারে, এমনও কোনো লোক থাকতে পারে, এরকম হয় অনেকের, ধর ভালো করে বোঝ, ধর এটা একটা বছর, ধর এটা ধর সাপোজ ধর এটা এপ্রিল থেকে মার্চ, তোর মাইনা 30,000 টাকা করে, 12 মাস। কোম্পানিটা তোর খুব ভালো, কোম্পানিটা খুব ভালো, তোর এপ্রিল মাসের মাইনা মেতে দেয় না, এপ্রিলে দেয়, এপ্রিল মাইনা এপ্রিলে দেয়, মেটা মেতে দেয়, জুনেরটা জুনে দেয়, জুলাইটা জুলাই, আগস্টটা আগস্ট, সেপ্টেম্বরটা সেপ্টেম্বর, অক্টোবরটা অক্টোবর, নভেম্বরটা নভেম্বর, ডিসেম্বরটা ডিসেম্বর, জানুয়ারিটা জানুয়ারি, ফেব্রুয়ারিটা ফেব্রুয়ারি, মার্চেরটা মার্চে। তাহলে পুরো 12 মাসের টাকা তুই ওই বছরেই পেয়ে গেছিস, তাহলে কোনো বাকি আছে টাকা, এক্ষেত্রে কোনো বাকি আছে না। এবার ওই কোম্পানির এমপ্লয়ি একজন, ধর মিস্টার এ, ও বলেছে আমার একটু সমস্যা আছে, আমাকে পরের বছরের 2 মাসের টাকা যদি অ্যাডভান্স দেওয়া হয় তাহলে খুব সুবিধা হয়। ও বলেছে পরের বছর 2 মাসের টাকা যদি অ্যাডভান্স দেওয়ার সুবিধা হয়, তাহলে তাহলে কত টাকা অ্যাডভান্স পেয়ে গেল, আরো 2 মাসের টাকা। এরকম কেসে কি করতে বলেছে নিয়ম, এরকম কেসে নিয়ম কি বলেছে, এরকম কেস হলে নিয়মটা কি বলেছে, দেখ কি বলেছে। বলছে এনি স্যালারি পেড ইন দ্য প্রিভিয়াস ইয়ার ফ্রম এমপ্লয়ার অর আ ফর্মার এমপ্লয়ার, ঠিক আছে, নট ডিউ ইন দ্যাট প্রিভিয়াস ইয়ার, মানে ওই যে তুই ধর পরের বছরের 2 মাসের টাকা তো কি এবছর পেয়ে গেছিস, তাহলে ওইটা ডিউ কি এবছর হবে না পরের বছর ডিউ হওয়া উচিত? বুঝিস নি কি বললাম, দেখ তোকে ভালো করে বুঝবি কিন্তু জায়গাটা বোঝ। এই বছরের 2 মাসের টাকা, তো এই বছরের টাকা, এই বছর কাজ করবি কবে, এই বছরে কাজ করবি, তো এই বছরের টাকা তুই এবছর পেয়ে গেছিস, তাহলে কাজটা দিবি কোন বছর, পরের বছর কাজ দিবি, তো টাকাটা এবছর নিয়ে নিয়েছিস, তাহলে ডিউ কোন বছর হবে, ডিউ কি এবছর হবে না পরের বছর হবে? ডিউ কাকে বলে, যে বছর কাজ করি তাকে বলে ডিউ। ধর আমি এখানে সালটা লিখছি, ধর এটা কোন সাল, ধর এটা ধর লিখছি 24-25, এটা ধর লিখছি 25-26, এটা 25-26। তো তুই 24-25-এ 30, তুই হইচই কোম্পানিতে জব করিস, তোর 30,000 টাকা করে প্রতি মাসে মাইনা, 24 বছর ডিউ হবে 30,000 ইন্টু 12, কিন্তু কোম্পানির মালিকের কাছে বলেছিস তোর একটু সমস্যা আছে, তুই 2 মাসের মাইনা অ্যাডভান্স চেয়েছিস, তাহলে কোন বছরের মাইনা অ্যাডভান্স নিয়েছিস, 25-26-এর মাইনাটা তুই 24-25-এ নিয়ে নিয়েছিস, তাহলে কাজটা দিবি কবে, কাজটা করে দিবি 25-26 কাজ করে দিবি, তাহলে এই 2 মাসের টাকা ডিউ হওয়া উচিত কোন বছর, 25-26-এ। ডিউ হবে পরের বছর, কিন্তু তুই টাকাটা নিয়ে নিয়েছিস এবছর, এরকম কেসে কি হবে, এটাই বলতে চেয়েছে। বলছে এনি স্যালারি পেড ইন প্রিভিয়াস ইয়ার, কোনো স্যালারি পে করেছি প্রিভিয়াস ইয়ারে ফ্রম এমপ্লয়ার অর ফর্মার এমপ্লয়ার, নট ডিউ ইন দ্যাট প্রিভিয়াস ইয়ার, ওই প্রিভিয়াস ইয়ারে ডিউ হয়নি,
ওই প্রিভিয়াস ইয়ার মানে 24-25 ডিউ হয়নি, তাহলে এরকম কেসের ক্ষেত্রে সরকার কি বলেছে, সরকার নিয়ম কি বলেছে, সরকার বলেছে যে না আমি এখানে রেটটা প্রথম কেসে কি বললো, প্রিভিয়াস ইয়ারে যত টাকা ডিউ হবে সেটাই ট্যাক্সেবল হবে। এবার একটু নিয়ম চেঞ্জ করে দিল, বলছে কি স্যালারি ইজ ট্যাক্সেবল, যদি কোনো এমপ্লয়ি যদি মালিকের কাছ থেকে অ্যাডভান্স স্যালারি পায় ওটাকেও ট্যাক্সেবল করবো, অর্থাৎ কত করবে জানি এবছর মালিক 30,000 ইন্টু 12 এর উপর তো ট্যাক্স নেবই, আবার 30,000 ইন্টু 2 এটা কি ছিল অ্যাডভান্স স্যালারি, এটাও এবছর ট্যাক্সেবল হবে। এটা বলেছে নিয়ম, এটা বলেছে সরকার বলেছে, এই নিয়মটা করেছে। বলছে স্যালারি ইজ ট্যাক্সেবল অন ডিউ অর রিসিভড হুইচ এভার ইজ আর্লিয়ার, ডিউ আর রিসিভড এর মধ্যে যেটা আগে হবে, অ্যাডভান্স স্যালারি রিসিভটা কবে হবে, পরের বছর তো ডিউ হবে, রিসিভ কোন বছর হবে, এবছর রিসিভড হবে, এবছর ট্যাক্সেবল। তো সরকার বলছে ডিউ আর রিসিভটের মধ্যে যেটা আগে হবে সেটাই ট্যাক্সেবল হবে। প্রথম সিনারিও কি বললো, বললো প্রিভিয়াস ইয়ারে যত টাকা ডিউ হবে, সেটাই এবছর ট্যাক্সেবল হবে। পরের সিনারিও কি বললো, যে কোনো এমপ্লয়ি যদি মালিকের কাছ থেকে অ্যাডভান্স স্যালারি পায় ওটাকেও এবছরই ট্যাক্সেবল হবে। কেননা এখানে নোটটা কি বলেছে, ডিউ আর রিসিভ, ডিউ কবে হবে, ডিউ তো পরের বছর হবে, রিসিভ তো এবছর পেয়ে গেছে, জেনারেলি রিসিভ আগেই হয়, ডিউ আর রিসিভ হুইচ এভার ইজ আর্লিয়ার, দুটো সিনারিও বলেছে। আর কি বলছে, এরিয়ার অফ স্যালারি আর অলওয়েজ ট্যাক্সেবল অন রিসিভ বেসিস। এরিয়ার স্যালারি কাকে বলে জানিস তো, যদি স্যালারি যদি বাকি থাকে, তুই কোনো একটা কোম্পানি চাকরি যদি অনেক দিনের টাকা কয়েক মাসের পর মাস টাকা কোম্পানি আটকে রাখে, তাহলে ওই যে আটকে রাখা টাকাটা তুই যে বছর পাবি সে বছর গভর্নমেন্ট ট্যাক্স নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে তিনটে সিনারিও বলেছে, এইগুলো যা জেনে রাখতে হবে, অঙ্ক করতে খুব একটা কাজে লাগে না, জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট বলছি। স্যালারি আন্ডার গ্রেড সিস্টেমে অঙ্ক দেয়, অনেক সময় অঙ্ক দেয়, তোকে বলছি ধর এখানে দেখ লেখা আছে, কি লেখা দেখতে হচ্ছিস, কি লেখা আছে প্রথমে 12,300, 13,800, 400, 17,800। খুব মনোযোগ সহকারে শুনবি আমি কি বলতে চাইছি। তুই যখন কোনো কোম্পানি জবে ঢুকবি তখন তোর বললো কি বলতো, তোমার মাইনা 12,000 টাকা, এই অঙ্ক অনুযায়ী বলি, তুই কোনো কোম্পানি জবে ঢুকবি যখন তখন বললো তোমার মাইনা 12,000 টাকা করে। তো আজীবন কি সারা জীবন কি তুই 12,000 টাকা দিয়ে কাজ করবি, বা তুই ধর কাজে ঢুকেই সাপোজ মানলাম 2010 সালে, তখন 12,000 টাকা মাইনা ছিল, ঠিক আছে, আজ 2025 সালে কি 12,000 টাকা মাইনা দিয়ে কাজ করা হবে, সময় না সময় তো তোর মাইনা তো বাড়বে। তো ওরা কি বলেছে 12,000-এর পর একটা হাইফেন দিয়ে 300 দিই, লাইনের মানে কি, আমি মানলাম তুই ধর 1/1/2010 কাজে ঢুকেছিস, তখন তোর মাইনা ছিল কত 12,000 টাকা, ঠিক আছে। তারপর বলেছে কি 300 টাকা করে মাইনা বাড়বে, এই হাইফেন দিয়ে 300 মানে কি জানিস তো, এটাকে বলে মাইনা বাড়বে। স্যার কবে বাড়বে 300 টাকা, পরের বছর 1/1/2011-তে তোর মাইনা হবে 12,300। লাইনটার মানে বুঝতে পারলি কি বলতে চাইলাম, সেখানে 12,000 টাকা ছিল কবে, যেদিন তুই কাজে ঢুকেছিস, মনে করলাম এই তারিখে কাজে ঢুকে তোর মাইনা ছিল 12,000 টাকা, তারপর হাইফেন দিয়ে 300 দিয়েছে, মানে কি 300 টাকা করে মাইনা বাড়বে, কবে বাড়বে, প্রতি বছর 300 টাকা বাড়বে, প্রতি বছর। কোন দিন, তুই ঢুকেছিলি কবে, যেই দিন ঠিক তার পরের বছর। তাহলে বলতে পারি তারপরে 1/1/12-তে তোর মাইনা কত হতে পারে, 12,600, কি বলতে পারছিস তো। তারপর 1/1/13-তে তোর মাইনা কত হবে বল দেখি, 12,900। তেমনি 1/1/14-তে তোর মাইনা কত হবে, 13,200। 1/1/15-তে তোর মাইনা কত হবে, 13,500। 1/1/16-তে কত মাইনা হবে তোর, 13,800। দেখি 13,800 দিয়ে দিয়েছিস তো, এই 13,800 দিয়েছি। তাহলে বলতে পারবি 1/1/17-তে কত হবে, কেউ বলতে পারবি, 1/1/17-তে কত হওয়া উচিত, 14,200, একদম পারফেক্ট 14,200, যে 14,200 সেই ঠিক বলছে, কারণ 13,800 অব্দি 300 টাকা বাড়বে, তারপর 400 করে বাড়বে। এটা হচ্ছে স্কেল, এটাকে বলে স্কেল, বুঝতে পারলি, তাহলে এরকম জিনিস বুঝতে পারলি, ব্যাপারটা মাথায় ঢুকলো তো। এই জায়গাটা তুই এটা দেখে একটু স্ক্রিনশট তুলে নে, তারপর এটা খাতায় টুকে নিস, এই জায়গাটা তার 1 মিনিট 14,200, বুঝতে পারলি তো, এটা খাতায় টুকে নিবি তো, পারবি তো, এই যে এরকম এটা দেখে দেখে এটা টুকবি, কারণ এরকম অঙ্ক তোর থাকবে। ও আচ্ছা, কি বললাম বুঝতে পারলি, এই জায়গাটা কেটে, এই জায়গাটা বুঝতে পারলি তো, স্কেলের অঙ্ক যখন করবো তখন আবার বলে দেবো, আবার ধরে ধরে করাবো, বাট ইনিশিয়াল স্টেজে তুই বোঝ স্কেল জিনিসটা কি। এটাকে বলা হয় কি স্কেল, গ্রেড সিস্টেম ক্লিয়ার হলো, বুঝেছিস গ্রেড সিস্টেম কিভাবে করতে হয়।
2010 থেকে 2016 অব্দি। না, এরকম 2010 থেকে 16 ব্যাপার না। তুই যেদিন কাজে ঢুকেছিস সেদিন তোর মাইনে ছিল 12,000 টাকা। এবার প্রতি বছর তোর 300 করে বাড়তে থাকবে। যতদিন না পর্যন্ত 13,800 হবে 300 করেই বাড়বে। যেই 13,800 হয়ে যাবে তারপর 400 করে বাড়বে। করে কত হলো? 17,800। ওরা দেয়নি, ওটা এরকম করে দেয়, এরকম এটাকে বলে স্কেল বলে, ঠিক আছে? এরকম স্কেল বলে। যারা চাকরিতে করে না এইভাবে ওদের স্কেল থাকে, ওদের সার্ভিস স্কেলে এরকম স্কেলটা লেখা থাকে। আচ্ছা যাই হোক, এটা বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এবার দেখ আমি তোকে যেটা বললাম দেখ এখানে কি লেখা আছে? এই যে ইনিশিয়াল স্যালারি দেখিস কি লিখি? ইনিশিয়াল স্যালারি 12,000 টাকা ইনিশিয়াল। ইনক্রিমেন্ট কত করে? দেখ 300 টাকা পার, দেখ পিএ মানে বুঝিস তো প্রতি বছর বাড়বে। জিনিসটা বুঝতে পারলি জিনিসটা কি? আজকের ক্লাসে কোনো সেরকম অঙ্ক হচ্ছে না, যে বেসিক জিনিসগুলো সম্পর্কে আলোচনা করবো। নেক্সট ক্লাস থেকে অঙ্ক হবে, কিন্তু ব্যাপারগুলো তো ক্লিয়ার রাখতে হবে। এই যে এখন যেটা করলাম এটা খুব ইম্পর্টেন্ট। আগে কি করলাম না, আগে এতক্ষণ যে থিওরিটিক্যাল পড়লাম অতটা ইম্পর্টেন্ট না। এইটা থেকেই মেনলি ইম্পর্টেন্ট, কারণ এরকম অঙ্ক পরীক্ষায় থাকবে, অঙ্কে থাকবে এটা, এই জন্য তো শিখিয়ে দিলাম। আচ্ছা স্যালারি, তাহলে আমাকে যখনই পরীক্ষায় স্যালারি, আমাকে যখন পরীক্ষায় স্যালারির অঙ্ক করতে দেবে, স্যালারি অঙ্ক করার নিয়ম কি? জাস্ট ছোট্ট একটা জিনিস লিখলাম, এখানে কি লিখেছি? স্যালারি করার নিয়ম। দেখ লেখাটা দেখে দেওয়ার পর কি লেখা আছে আমি হাইলাইট করলাম। সেকশন 17 থেকে সেকশন 16 বাদ দেবো। 17 নম্বর ধারা থেকে 16 নম্বর ধারা বাদ দিলে স্যালারি ইনকাম বেরিয়ে যাবে। কি বললাম? 17 নম্বর ধারা থেকে 16 নম্বর ধারা বাদ দেবো, অঙ্ক শেষ। এবার দেখ এখানে কিছু কথা বলছে, এই জিনিসগুলো খুব মনোযোগ সহকারে শুনবি। ঠিক আছে? স্যালারি, স্যালারির মধ্যে ধর আজকে ধর তুই একটা মনে কর, তুই আজকে একটা কোম্পানি টিসিএস তো নাম শুনি, টিসিএস কোম্পানি তুই একটা জব পেয়েছিস, ঠিক আছে? জব পেয়েছিস, তাহলে জব পেলে তুই ওই কোম্পানি থেকে যা যা পাবি সব স্যালারি। ওই কোম্পানি থেকে যা যা পাবি সব স্যালারি। যে আমরা স্যালারি বলতে কি, তোরা বুঝিস স্যালারি বলতে কি বুঝি? বলতে পারি স্যালারি বলতে কি বুঝি? বলি স্যার স্যালারি বলতে তো ওটাই বুঝি, কাজে গেলাম 1 তারিখ থেকে 31 তারিখ অব্দি কাজ করলাম, মাসের শেষে 40 বা 50,000 টাকা নিয়ে আসা, ওটাকে স্যালারি। ভুল, শুধু ওটাকে স্যালারি বলে না, ও ছাড়া আরো অনেক জিনিস থাকে স্যালারি। তুই হাতে যে টাকাটা নিয়ে আসবি ওটাকে স্যালারি বলে না, আরো অনেক কিছু স্যালারির মধ্যে ইনক্লুড করে, সেটাই তুই এই চ্যাপ্টারে শিখ। তোরা কি ভাবিস যে চাকরি করতে যাই যে টাকাটা নিয়ে আসে ওটাকেই স্যালারি বলে? ওটা ছাড়া আরো অনেক কিছু পাওয়া যায়, ওইগুলোকেও স্যালারি বলে। সেই কি কি জিনিস পাওয়া যায় এগুলো আমি তোকে বলি, ঠিক আছে? তোরা যেটা বেসিক্যালি জানিস, তোরা বেসিক টার্ম সম্পর্কে আইডিয়া করছিস, বা ভালো করে মনোযোগ সহকারে শুনবি। এ তোরা তোরা ভাবিস ধর একটা কত টাকা মাইনা পায়? 30,000 টাকা মাইনা পায়। তো এবার দেখতে হবে 30,000 টাকার মধ্যে কি কি আছে, 30,000 টাকার মধ্যে কি আছে সেটা তোকে বুঝতে হবে। এটা কি স্যালারির মধ্যে বেসিক টার্ম থাকে, স্যালারির মধ্যে কি জিনিস থাকে? বেসিক কিছু জিনিস থাকে, বেসিক কিছু কথাবার্তা থাকে, বেসিক কথাবার্তা। অ্যালাউন্সেস থাকে, অ্যালাউন্সেস মানে নাম শুনিসনি, আজকের পর শুনে নিবি। অ্যালাউন্স মানে ভাতা, ঠিক আছে? বাংলায় বলা হয় ভাতা। অ্যালাউন্সেস দেয় তোকে, ঠিক আছে? অ্যালাউন্সেস দেয়, কোম্পানি থেকে অ্যালাউন্সেস দেয়। তারপর পারকিউজিটস, আমরা সুন্দর করে এটাকে বলি পার্কস, ঠিক আছে? পারকিউজিটস, স্যার পারকিউজিট জিনিসটা কি? এটা তোদের আছে। পারকিউজিট জিনিসটা কি বলতো? যদি কোনো রকমের কোনো এক্সট্রা সুযোগ সুবিধা পাওয়া যায় কোম্পানি থেকে। কি বললাম কথাটা বল দেখি? এই কি বললাম বল দেখি, বল। পারকিউজিটস মানে, আমি আবার বলছি শোন, শুনে নে। যদি কোনো রকমের এক্সট্রা সুযোগ সুবিধা পাওয়া যায়, কোথা থেকে পাবো? তুই কোম্পানি থেকে। স্যার একটা বলুন না, অঙ্ক তো করবো। পারকিউজিটস বিশাল বড়। এক্সট্রা সুযোগ সুবিধা কি জানিস? এদিক তাকা। তুই ধর থাকিস কলকাতা শহরে, তুই থাকিস কলকাতা শহরে, তুই জব পেয়েছিস বোম্বেতে, বা তুই কলকাতা শহরে থাকিস, তুই জব পেয়েছিস বোম্বেতে। তুই রেগুলার তো কলকাতা থেকে বোম্বে যাতায়াত করতে পারবি না। তাহলে কি করতে হবে? বোম্বেতে একটা জায়গায় থেকে তোকে চাকরি করতে হবে। তো তুই এই খবরটা তুই মালিককে জানালি, মালিককে বললি মালিক আমার বাড়ি তো কলকাতা শহরে, আমি বোম্বেতে এসে জব করবো, কি করে? মালিক তোকে বললো তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে থাকার জায়গা দেবো। তার মানে এই জিনিসটা কি হলো? এটা এক্সট্রা সুযোগ সুবিধা পেলি কি পেলি না? বল, এটা এক্সট্রা সুবিধা কি সুবিধা নয়? বল, হ্যাঁ কি না? তো এটাকে পারকুইজ বলে। পারকুইজ শুধু ছোট্ট কথা বলবি না, বড় আছে, অনেক আছে। তার মধ্যে একটা পয়েন্ট বললাম, তাহলে কি বুঝতে পারছিস? তো দেখবি অনেকে দেখবি না, এই বলে না তোর স্টাফ কোয়ার্টার, নাম শুনিস? যারা চাকরি করে তার বাইরে থেকে এসছে, স্টাফদের রাখার জায়গা থাকে। তো ওটা তো একটু এক্সট্রা সুযোগ সুবিধার মধ্যে পড়ে। এটা পারকুইজ। আরো অনেক আছে, জাস্ট আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম। পারকুইজ জিনিসটা কি? কোম্পানি থেকে যদি কোনো রকমের কোনো এক্সট্রা সুযোগ সুবিধা পাওয়া যায়, ঠিক আছে? আরো আছে, দেখবি অনেকে দেখবি চাকরি করে বাড়ি থেকে গাড়ি করে তুলে নিয়ে চলে যাচ্ছে, অফিসে নিয়ে যাচ্ছে, আবার অফিস থেকে বাড়ি নিয়ে যাচ্ছে, ওটাও তো সুবিধা, ওটাও তো সুবিধা। কি বললাম বুঝতে পারলি তো? অনেক সুবিধা আছে, অনেক রকমের সুবিধা দেয়, ঠিক আছে? তো আমি বলবো প্রচুর সুবিধা দেয় কোম্পানি থেকে। আচ্ছা
রিটায়ারমেন্ট বেনিফিট, তোরা যারা 11-এ পড়িস 11-এর স্টুডেন্টদের রিটায়ারমেন্ট বেনিফিট নেই, ঠিক আছে? কলেজ যারা পড়ে তাদের জন্য রিটায়ারমেন্ট বেনিফিট। রিটায়ারমেন্ট বেনিফিট মানে বুঝিস? বলতো রিটায়ারমেন্ট বেনিফিট মানে অত বলতে হবে না, তুই এমনি পড়ে কি বুঝলি রিটায়ারমেন্ট বেনিফিট মানে কি? তুই চাকরি করলি, চাকরি করার পর একটা সময় একটা না একটা সময় পর রিটায়ার করবি, রিটায়ার করার পর কিন্তু কিছু বেনিফিট পাবে। দেখবি, শুনেছি আশেপাশে বাড়ির আশেপাশে যদি কেউ চাকরি করে বা চাকরি করা হয়ে গেছে, চাকরি ছেড়ে দিয়েছে, রিটায়ার হয়ে গেছে, তাহলে সে বসে বসে কি পায়? পেনশন পায়। তো এটা কি রিটায়ারমেন্ট বেনিফিট নয়? এবার দেখবি অনেকে দেখবি গভর্নমেন্ট এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, রিটায়ার করলে দেখবি যে সেন্ট্রাল গভর্নমেন্ট হয়, রিটায়ার করলে দেখবি 1 কোটি টাকা বাড়িতে নিয়ে চলে আসে, ঠিক আছে? 1 কোটি 1.5 কোটি টাকা বাড়ি বাড়ি পায়, ঠিক আছে তো? আচ্ছা, যদি স্টেট গভর্নমেন্ট হয়, ও 50 লাখ 60 লাখ টাকা বাড়িতে হয়, রিটায়ারমেন্টের পর টাকা নিয়ে আসে বাড়িতে, ঠিক আছে তো? রিটায়ার করলে ও যে সারা বছর কাজ করলো তার জন্য টাকা পাবে, লামসাম টাকা পায়, এটাকে গ্র্যাচুইটি বলে, ঠিক আছে তো? এরকম অনেক কিছু আছে। হ্যাঁ বল। তারপরে পেনশন পায়, হ্যাঁ হ্যাঁ তারপরে পেনশন পায়। হ্যাঁ, তারপরেও পেনশন। হ্যাঁ, যদিও 1 কোটি। যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট এখন পেনশন উঠে গেছে, স্টেট গভর্নমেন্টে পেনশন চালু আছে, স্টেট গভর্নমেন্ট পেনশন চালু আছে, স্টেট গভর্নমেন্ট মাইনেটাও কম, মানে সরি, ওই রিটায়ার করার পর কম টাকা পায়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে প্রচুর টাকা পায়, ঠিক আছে তো? তো কি বললাম বুঝতে পারলি? তাহলে তোদের যে তোরা যারা 11-এ পড়ছিস তোদের এই 3টে পার্ট পড়লেই হবে, যারা কলেজে পড়ে তারা 4টে পার্ট পড়বে, ঠিক আছে? তারা 4টে পার্ট পড়বে, ঠিক আছে তো? তো দেখ বেসিক টার্মের মধ্যে কি কি আছে, বেসিক টার্মের মধ্যে স্যালারি, বলছে স্যালারিটা কি ফুললি ট্যাক্সেবল। তুই ধর একটা কোম্পানিতে জব করছিস, এবার খুব ভালো করে বুঝবি, তুই একটা কোম্পানি জব করছিস, তোর মাইনা প্রতি মাসে 30,000 টাকা। এখন তো বলি স্যার মাইনা বলতে কি বোঝায়? মাইনা বলতে বেসিক। কি বললাম? মাইনা বলতে বেসিক। আজকে তুই একটা কোম্পানি চাকরি করছিস, দেখবি অনেকে বলে ভালো করে শুনবি, আমি তোকে বললাম যে তুই মাইনা কত, বললো 30,000 টাকা। 30,000 টাকাটা কি? যারা বোঝে সে বলবে 30,000 টাকা কি বেসিক নাকি টোটাল? ও যদি বলে 30,000 টাকা বেসিক, তাহলে 30,000 টাকা বাইরে নিয়ে আসে না আরো বেশি নিয়ে আসে, 40-45,000 টাকা বাইরে নিয়ে আসে। বেসিক কত? তোমার মাইনার বেসিক অ্যামাউন্টটা কত? তাহলে বেসিক, এই স্যালারি বলছে বেসিক টার্মের মধ্যে স্যালারিটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল। কোন স্যালারি? এটাকে বললে বেসিক স্যালারি। বেসিক স্যালারির উপর গভর্নমেন্ট পুরোপুরি ট্যাক্স দেবে, ফুললি ট্যাক্সেবল। অ্যানুইটি কি? যেটা বছরে পেমেন্ট করা হয়, সেটাও ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে তো? তো যখন অঙ্ক করবো, অঙ্ক করতে করতে ব্যাপারগুলো টার্মগুলো সম্পর্কে বুঝতে পারবো। তুই একটা করতে গিয়ে বুঝতে পারলি যে স্যালারির মধ্যে বেসিক কিছু টার্ম থাকে, বেসিক টার্মের মধ্যে একটা টার্ম কি পেলাম? বেসিক স্যালারি। বেসিক স্যালারি, ঠিক আছে? বেসিক স্যালারি। আচ্ছা, কিছু অ্যালাউন্স আছে, এখানে অ্যালাউন্স বললাম না, অ্যালাউন্স মানে ছাড়, অ্যালাউন্স মানে ছাড়, ঠিক আছে? মানে অ্যালাউন্স দিচ্ছে, তুই যখন কোনো কোম্পানিতে কাজ করবি না, তোকে একটা অ্যালাউন্স দেবে, তোকে কিছু অ্যালাউন্স দেবে, সেই অ্যালাউন্স সম্পর্কে তোকে একটু বোঝাবো। হ্যাঁ, অ্যালাউন্স সম্পর্কে কিছু বোঝাবো। দেখ কি কি অ্যালাউন্স আছে, দেখ এখানে কিছু অ্যালাউন্স আছে, দেখ এখানে এখানে কিছু অ্যালাউন্স আছে ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? ফুললি ট্যাক্স, আমি তোকে বলি ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কাকে বলে, একটু বোঝাচ্ছি ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কাকে বলে। সিম্পল উদাহরণ বলছি, তুই ধর কোম্পানি থেকে 100 টাকা পাচ্ছিস প্রতি মাসে, সাপোজ কোম্পানি থেকে প্রতি মাসে 100 টাকা করে পাচ্ছিস, তাহলে 12 মাস, স্যালারির অঙ্ক সবসময় 12 মাসে হয়। প্রতি মাসে 100 টাকা করে পেলে 12 মাসে কত টাকা দিচ্ছে তোকে বল, বল বল বল। প্রতি মাসে 100 টাকা করে পেলে 12 মাসে 1200 টাকা দিচ্ছে, ঠিক আছে? এখানে একটা কথা মাইনাস লিখলাম, মাইনাস দিয়ে লিখবো কি বলতে? এক্সেমশন। এক্সেমশন, স্যার এক্সেমশন মানে কি? এক্সেমশন মানে হচ্ছে ছাড়, বাংলায় বলা হয় ছাড়, বাংলায় বলা হয় ছাড়। ছাড় হলো 0, ছাড় সাপোজ 0 হলো, তাহলে 1200 থেকে 0 বাদ দিলে কত হয়? 1200 হলো। তাহলে এই যে অ্যালাউন্সটা, এটাকে কি বলে জানিস তো? তুই যে 1200 টাকা পেলি, পুরো 1200 টাকার উপর ট্যাক্স নিয়েছে নাকি কিছু বাদ গেছে? তুই যে 1200 টাকা পেলি কোম্পানি থেকে, পুরো 1200 টাকার উপর ট্যাক্স নিয়েছে, হ্যাঁ কি না? তুই 1200 টাকা পেলি, ছাড় পেলি 0 টাকা, তাই তো? তাহলে তাহলে এই যে 1200 টাকা বেরোলো, এটাকে বলে ট্যাক্সেবল। তাহলে তোকে গভর্নমেন্ট কত টাকার উপর ট্যাক্স নিচ্ছে? স্যার পুরো 1200 টাকার উপর ট্যাক্স দিচ্ছে। তাহলে এখানে কি কোনো রকমের, এখানে লিখেছি এটাকে বলা হয় ফুললি ট্যাক্সেবল। তাহলে বুঝলি ফুললি ট্যাক্সেবল কাকে বলে? তুই যত টাকা পাবি আর উপরে যদি তোর ট্যাক্স নেয়, তাকে বলে ফুললি ট্যাক্সেবল। লিখেছি ফুললি ট্যাক্সেবল কাকে বলে, ব্যাকেটে কি লিখি? নো এক্সেমশন। এখানে কি এক্সেমশন কত আছে? 0, মানে নো এক্সেমশন। তাহলে অ্যালাউন্সেস ক রকমের হতে পারে? অ্যালাউন্স অনেক রকম হতে পারে, তার মধ্যে একটা অ্যালাউন্স কি শেখালাম তোকে? ফুললি ট্যাক্সেবল। ফুললি মানে কি? তুমি যা পাবে কোম্পানি থেকে ওই টাকার উপরেই তোমার ট্যাক্স নেবে, যার উপর কোনো ছাড় নেই, এটা ফুললি ট্যাক্সেবল বলে, ঠিক আছে তো? এরকম পড়বো ফুললি ট্যাক্সেবল কাকে বলে, বোঝাবো, নাম লেখা আছে, ওইগুলো পড়তে হবে।
পার্টলি ট্যাক্সেবল কাকে বলে? পার্টলি স্যার, পার্টলি কাকে বলে বোঝান? ধর তুই 1200 টাকা কোম্পানি থেকে পেলি, সরকার বললো যাও আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে কিছু ছাড় দেবো। ধর তোমাকে বললো আমি তোমাকে 200 টাকা ছাড় দেবো। তাহলে তুই 1200 টাকা পেলি, 200 টাকা ছাড় দিল, তাহলে তোকে কত টাকার উপর ট্যাক্স দেওয়া উচিত গভর্নমেন্টকে? 1000 টাকার উপর। বুঝেছিস কি বললাম? বুঝতে পারলি? 1000 টাকার উপর। তাহলে তুই 1200 টাকা পেয়েছিস কোম্পানি থেকে, গভর্নমেন্ট বললো আমি তোমাকে 200 টাকা ছাড় দিলাম, তাহলে 1200 থেকে 200 বাদ দিলে কত হলো? 1000 টাকা। তোকে 1000 টাকার উপর ট্যাক্স দেবে। এটাকে বলে পার্টলি ট্যাক্সেবল, কিছুটা ট্যাক্সেবল। তাই লিখেছে কি পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স। দেখেছি পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। আর একটা কি হোললি এক্সেম্পট অ্যালাউন্স। তো সরকার, তুই সাপোজ ধর টাকা পেলি 1000 টাকা, গভর্নমেন্ট বললো আমি কোনো ট্যাক্সই নেবো না। মানে এমন কিছু অ্যালাউন্স আছে, ধর তুই সাপোজ ধর পেলি 1200 টাকা পেলি, তুই 1200 টাকায় ছাড় পেয়ে গেলি, তাই তো? তাহলে কত হলো? 0 হলো। তাহলে এরকমটাকে বলা হয় এক্সেম্পটেড অ্যালাউন্সেস। লিখেছি হোললি এক্সেম্পট অ্যালাউন্সেস, পুরোপুরি কোনো টাকাই নেবে না। এটা আবার সবাই পায় না, এই সুযোগ সুবিধা সবাই পায় না। এটা কিছু বিশিষ্ট ব্যক্তি পায়, কিছু স্পেশাল পার্সনই পায়, সবাই পায় না। এই দুটো যেমন সবার ভাগে পড়ে, কিন্তু এটা সবার ভাগে পড়ে না। এটা বেসিক্যালি কারা পায় আমি তো পরে লিখছি, নোট লেখা আছে, আমি পরে বলে দিচ্ছি। এই যে ওইগুলো কারা পায়? হাইকোর্টের জাজরা পায়। সবাই পায় না, হাইকোর্টের জাজরা পায়। তারপর এই যে হাইকোর্টের ও সুপ্রিম কোর্টের যে হাই জাজ তারা পায়, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যালাউন্সেস টু ইন্ডিয়ান সিটিজেন, কোনো ভারতীয় নাগরিক, ঠিক আছে, যে কিনা গভর্নমেন্ট সার্ভিস করে, ঠিক আছে, এবং ও সার্ভিসে ভারতবর্ষের বাইরে। ধর কোনো একজন লোক সরকারি চাকরি, ঠিক আছে, কিন্তু সরকারি চাকরি করে এরকম কোনো লোক যদি কোনো অ্যালাউন্সেস পায়, ওর উপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে না, কোনো ট্যাক্স দেবে না, কিন্তু সে কোথায় জবটা দিচ্ছে? ভারতবর্ষের বাইরে দিচ্ছে, ঠিক আছে, তার থেকে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তো সবার জন্য কিন্তু এই নিয়মগুলো নেই, কয়েকজন লোকের জন্য আছে, কয়েকজন লোকের জন্য। আচ্ছা, এখানে কি বুঝতে পারলি? তাহলে তুই কি এতক্ষণ পরে কি বুঝতে পারলি? অ্যালাউন্সেস বেসিক্যালি ক রকমের হয়? 3 রকমের হয়। একটাকে বলে ফুললি ট্যাক্সেবল, একটাকে বলে পার্টলি ট্যাক্সেবল, আর একটাকে বলে ফুললি এক্সেপ্টেড, ঠিক আছে, হোললি এক্সেপ্টেড অ্যালাউন্সেস। এইবার পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস আবার 2 রকমের হয়। পার্টলি ট্যাক্সেবল কি বললাম কিছুক্ষণ আগে বুঝলাম? ধর তুই কোম্পানি থেকে 1200 টাকা পেয়েছিস, কোম্পানি তোকে 200 টাকা ছাড় দিল, তাহলে এটাকে তো পার্টলি ট্যাক্সেবল বলে। এই যে 200 টাকা ছাড় না, ছাড়টা 2 রকমের হয়। ছাড়টা 2 রকমের হয়। একটা গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে যে না, এর উপর আমি এত টাকায় আমাদের নিয়ম ছাড়, তত টাকায় বসবে। আর কিছু জিনিস আছে যার উপর বলবে তুমি কত টাকা খরচ করেছো তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আমরা এক একটা করে উদাহরণ দিয়ে বোঝালে না পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এই যে আমি যে জিনিসটা বোঝাচ্ছি যে কোন পয়েন্টটা, ওইভাবে পড়তে বুঝতে অসুবিধা হবে। এবার এখানে বলছি ফুললি ট্যাক্সেবল, এটা আগে পড়ছি ফুললি ট্যাক্সেবল, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এইগুলো মুখস্থ করতে হবে, কোন কোন অ্যালাউন্সকে ফুললি ট্যাক্সেবল বলে। আচ্ছা বল, এইমাত্র বললাম ফুললি ট্যাক্সেবল কাকে বলে? ফুললি ট্যাক্সেবল কাকে বলে? ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস কাকে বলে? গভর্নমেন্ট যার উপর ছাড় দেন, যার উপর কোনো ছাড় নেই, পাতি কথা, যার উপর কোনো ছাড় নেই, ফুললি ট্যাক্স, যার উপর কোনো ছাড় নেই। যেমন ডিএ। আচ্ছা ডিএ এর নাম শুনেছিস? খবর চালালে সারাক্ষণ ডিএ ডিএ বলছে, শুনেছিস ডিএ এর নাম? খবর দেখিস কেউ বাড়িতে? দেখবি খবর শুনলেই দেখবি ডিএ এর কথা বলে, ডিএ বাকি আছে, ডিএ বাকি আছে, ডিএ। স্যার খবরই তো শুনি না। ডিএ, ডিএ এর ফুল ফর্ম কি বলতো? ডিয়ারনেস অ্যালাউন্সেস। ডিএ এর ফুল ফর্ম কি? ডিয়ারনেস অ্যালাউন্সেস। তো ডিয়ারনেস অ্যালাউন্সেস হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্সেস, এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। হ্যাঁ, বলতে পারি এই অ্যালাউন্সেস কেন দেয়? এই অ্যালাউন্সেস কেন দেয়? দেখ, জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে, ঠিক আছে, জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে, মানে ইনফ্লেশন হচ্ছে, ইনফ্লেশন বুঝিস তো, মুদ্রাস্ফীতি। জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে, তাই সরকার কি করে? সরকার কি করে যে না, জিনিসপত্রের দাম যদি প্রতিনিয়ত বাড়তে থাকে, তাই জন্য ওদেরকে ডিএ দেওয়া। ডিএ কেন দেওয়া হয়? জিনিসপত্রের দাম বাড়ছে, ওটাকে মেনটেন করার জন্য ডিএটা দেওয়া হয়, ঠিক আছে? তো তো ডিএ, হ্যাঁ বল। এটা কি? ওটা তো বললাম, ডিএ কে বলা হয় বাংলায় বলা হয় মহার্ঘ ভাতা। তো এটা মাথায় রাখো, বাংলা শুনে লাভ নেই। ডিআরএস অ্যালাউন্স এমন এক ধরনের অ্যালাউন্সেস, এই অ্যালাউন্সেস যারা চাকরি করে তাদেরকে দেওয়া হয়। এটা কার উপর দেওয়া হয়? বেসিক স্যালারি যেটা থাকে তার উপর দেওয়া হয়। বেসিক স্যালারির উপর ডিএ দেওয়া হয়, ঠিক আছে? দেখ ভাব, এমন এমন কোম্পানি আছে বেসিক স্যালারি, ধর তুই ধর কোনো কোম্পানি চাকরি করছিস, তোর মাইনা ধর 50,000 টাকা, বেসিক 50,000 টাকা, ডিএ দিয়ে দিল 50%। তাহলে 50% কত হয়? 50,000 50%, ভাব 25,000 টাকা, 70,000 টাকা তো এমনি হয়ে গেল। তো সবাইকেই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো তো ডিএ, তাহলে কি বললাম? ডিএ জিনিসটা কি? ডিআরএস। এই ডিএটা কেন দেওয়া হয়? জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে,
তুই যখন কাজে ঢুকেছিলি তখন একটা জিনিসের দাম ছিল, তার যা দাম ছিল, সেই জিনিসের দাম আজ থেকে 10 বছর পর সেই জিনিসের দাম নেই, তাহলে তুই যে চাকরি করে সে কিনবে কি করে? জিনিসপত্রের দাম যেহেতু বাড়ছে, তাই দিয়ে এটা দিতে হবে না, ওকে ওকে দিয়ে দিতে হবে, তাহলে ও কি করে কন্ট্রোল করবে এই জিনিসটাকে? ঠিক আছে তো? আচ্ছা, টিফিন অ্যালাউন্সেস মানে তুই যে চাকরি করছিস তো সারাদিন টিফিন করতে হতে পারে, এই জন্য কোম্পানি থেকে তোকে টিফিন দেখ। এই টিফিন অ্যালাউন্সেস ভালো করে বোঝ। টিফিন অ্যালাউন্স কি? তুই ধর চাকরি করছিস, প্রতিদিন কাজ করিস, তো সারাদিন তুই টিফিন করতে হয় তো। মানে যারা কাজ করে সকাল 10টা থেকে বিকাল 5টা, টিফিন তো করতে হবে ওকে, হ্যাঁ কি না? টিফিন তো করতে হবে। ধর টিফিন করতে ধর ধর টিফিনের জন্য কোম্পানি থেকে বললো, যাও আমি তোমাকে প্রতিদিন 70 টাকা করে দেবো, প্রতিদিন 70 টাকা করে দেবো টিফিন অ্যালাউন্স। প্রতিদিন 70 টাকা করে দিলে, ঠিক আছে, প্রতিদিন 70 টাকা করে দিচ্ছে, ঠিক আছে। এবার দেখ ও কি 70 টাকা খরচা করছে, দেখা গেল ও 70 টাকার বেশিও খেতে পারে, আবার কমও খেতে পারে। কম আর কি করে হবে, 70 টাকার বেশিই হবে ধর খাওয়া। ও ধর 100 টাকা হলো, তো ওকে কোম্পানিতে 70 টাকা দিল, কিন্তু ওর খরচা হলো কত? 100 টাকা, ঠিক আছে। 30 টাকা পকেট থেকে করতে হবে। ব্যাপারটা বুঝলি? মানে পুরো টাকা দেয় না, মানে একটা লিমিট বেঁধে দিয়েছে, আমি তোমাকে 70 টাকা দেবো, ঠিক আছে তো? টিফিন অ্যালাউন্স কি? এর উপরে গভর্নমেন্ট কোনো ছাড় দেয় না। তারপর কি বলে পর? সার্ভেন্ট, ঠিক আছে। যে এমপ্লয়ি, সে তো তার বাড়িতে তো সার্ভেন্ট আছে, সার্ভেন্ট রেখেছে, সার্ভেন্ট রাখার জন্য কোম্পানি থেকে ছাড় পাচ্ছে, ঠিক আছে। দেখা গেলো সার্ভেন্টকে প্রতি মাসে 4,000 টাকা করে দিতে হয়, ও কোম্পানি থেকে পেলো 500 টাকা করে। সব টাকা দেবে নাকি? কিছুটা দেবে। তুই কিছুটা রিলিফ পেলি না? তোর প্রতি মাসে 4,000 টাকা দিতে হচ্ছে, তোর প্রতি মাসে, হ্যাঁ প্রতি মাসে তো 3,500 টাকা দিতে হচ্ছে। কি বললাম বলতে, যে সরকার কি বলেছে, যে সার্ভেন্ট অ্যালাউন্স জিনিসটা কি, এই এই টাকাটা যদি কোনো এমপ্লয়ি পায়, তার উপর কোনো রকমের কোনো ছাড় নেই, পুরো ট্যাক্স নেব। তারপর কি বলছে? মেডিকেল অ্যালাউন্স, নাম শুনেছিস তো? মেডিকেল অ্যালাউন্সেস, এই যে ধর এমপ্লয়ি, ধর মিস্টার এ একটা জায়গায় চাকরি করছে, এবার মেডিকেল অ্যালাউন্স জিনিসটা কি? মেডিকেল অ্যালাউন্স বাবদ ও টাকা পাচ্ছে, মেডিকেল অ্যালাউন্স বাবদ ও কোম্পানি থেকে টাকা পাচ্ছে, ঠিক আছে তো? এটা মাথায় রাখতে হবে, মেডিকেল অ্যালাউন্স বাবদ। কিন্তু অনেক এমপ্লয়ি আছে এই টাকা নিতে চায় না, এ টাকা নেওয়া মানে লস, এই টাকা নেওয়া মানে লস। মেডিকেল অ্যালাউন্স কত দেবে? খুব জোরে কত দেবে? 500 টাকা করে দেবে, খুব জোরে 500 টাকা করে দেবে। 500 টাকা করে দিলে বছরে 6,000 টাকা হলো। এটা নেওয়া মানে ওর কাছে বিশাল বড় লস। কেন লস? ও যদি মেডিকেল অ্যালাউন্স না নেয় তাহলে কি হবে? মেডিকেল অ্যালাউন্স না নিলে ওর ধর কখনো যদি শরীর খারাপ হয়, ঠিক আছে, ওর যদি কোনো শরীর খারাপ হয়, ধর কোনো একটা বড় নার্সিং হোমে ভর্তি হতে হবে, অপারেশন করতে হবে, পুরো কোম্পানি থেকে ফ্রিতে ট্রিটমেন্ট হয়ে যাবে। এই 500 টাকা নিলে আগে তার ট্রিটমেন্টটা হবে না, ঠিক আছে? মেডিকেল ফেসিলিটি পাবে না, মেডিকেল অ্যালাউন্স পেলে ফেসিলিটি দেবে না, ঠিক আছে, থাকে এরকম নিয়ম থাকে। তো যাই হোক, মেডিকেল অ্যালাউন্সেস এটাও ফুললি ট্যাক্সেবল। কি ফুললি ট্যাক্সেবল? এইগুলো তোকে পড়তে হবে, হ্যাঁ, পরীক্ষায় ইম্পর্টেন্ট কিন্তু। মানে এইগুলো কি থিওরি দেবে না, এইগুলো তোকে যখন অঙ্ক করবে, অঙ্ক করতে গেলে জানতে হবে, ও লিখে দেবে, তোকে জানতে হবে এটা ফুললি ট্যাক্সেবল নাকি পার্টলি ট্যাক্সেবল। তাহলে কি বললাম? ফুললি ট্যাক্সেবল বল দেখি, কি পড়, দেখ, দেখে দেখেই বল কি লেখা আছে। ডিয়ারনেস অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, টিফিন অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, সার্ভেন্ট অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, মেডিকেল অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, লাঞ্চ অ্যালাউন্সেস, ওটা ছিল টিফিন অ্যালাউন্সেস, লাঞ্চ অ্যালাউন্সেস, এটাও ফুললি ট্যাক্সেবল। তার প্রজেক্ট অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, ফ্যামিলি অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, ওভারটাইম অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, খুব ইম্পর্টেন্ট, এটা খুব দেয়, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, ঠিক আছে, ফুললি ট্যাক্সেবল। ওয়ার্ডেন অ্যালাউন্সেস, স্পেশাল অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে। ম্যারেজ অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, উইন্টার অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, ডেপুটেশন অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল। এ কটা পড়লে বাইরে কিছু পড়ার দরকার হয় না, ঠিক আছে, এ কটা পড়লে বাইরে কিছু পড়ার দরকার হয় না, ঠিক আছে। এর মধ্যেই তুই যে যত অঙ্ক করবি এর মধ্যেই নামগুলো থাকবে ফুললি ট্যাক্সেবল, এর বাইরে কিছু থাকবে না, ঠিক আছে। স্যার মুখস্থ করতে কিছু মুখস্থ করার দরকার নেই, 1-2 বার রিডিং মারবি, তারপর অঙ্ক করার সময় ধর অঙ্ক করছিস তো, তুই করতে করতে আটকে গেলে জাস্ট নোটটা খুলে দেখে নিবি কোনটা ফুললি ট্যাক্সেবল, বুঝতে পারি তো? ফুললি ট্যাক্সেবল জানতে হবে কিন্তু, হ্যাঁ, ফুললি ট্যাক্সেবল থাকবেই পরীক্ষায়। তার মধ্যে আমরা দেখেছি কোন পয়েন্ট বেশি দেয় সেটাই বলতে পারি, আমি দেখেছি যে এই পয়েন্টগুলো বেশি দেয়, আমার কাছে চোখে পড়েছে এতদিন পর্যন্ত। এই পয়েন্টটা খুব আসে দিয়ে, প্রতিটা অঙ্কেই থাকবে। মেডিকেল অ্যালাউন্সও থাকবেই, ঠিক আছে, সিটি কম্পেন্সেশন থাকবেই, ঠিক আছে, ম্যারেজ পাবি, ঠিক আছে, টিফিন পাবি, সার্ভেন্ট পাবি, লাঞ্চ পাবি, এ কটাই পড়ে রাখিস। এই পয়েন্টগুলো খুব বেশি দেয়, আমি দেখেছি। তাহলে তোকে কি পড়ালাম? ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস পড়ালাম। ডেপুটেশনটা কি? হ্যাঁ, হ্যাঁ, এগুলো নামগুলো পড়ে নিস, একবার জাস্ট রিড করে নিস। এবার বলছে কি পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, কিছু কিছু অ্যালাউন্সেস আছে। দেখ, পার্টলি ট্যাক্সেবল কি বললাম? এই বল দেখি, পার্টলি ট্যাক্সেবল কাকে বলে? যার উপর গভর্নমেন্ট কিছুটা কিছুটা ছাড় দেবে, এই কতটা ছাড় দেবে, ওটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে।
দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এই দেখ পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। ও বললো যে স্যার কিছু টাকা ছাড় দেবে গভর্নমেন্ট, ঠিক আছে? এই কত টাকা ছাড় দেবে সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা সরকার বলেছে আমি তোমাকে লিমিট বেঁধে দিয়েছি, লিমিট। সরকার বললো আমি একটা লিমিট বেঁধে দিয়েছি, লিমিট কত টাকায় ছাড় দেবো। এমন কিছু অ্যালাউন্স, মানে সব অ্যালাউন্সের উপর না, কিছু অ্যালাউন্স বলেছে। আমি বলে দিই, দেখ এটা বলে এই পয়েন্টটা বলি, এই যে সরকার যেটা লিমিট বেঁধে দিই এইটা বলছে অ্যালাউন্সেস ফর পার্সোনাল এক্সপেন্সেস, কিছু পার্সোনাল খরচার জন্য লিমিট বেঁধে দিয়েছি, পার্সোনাল খরচার জন্য। যেমন ধর বাড়িতে যদি এমপ্লয়ি যদি কোনো চিলড্রেন থাকে, ছেলে মেয়ে থাকে, ঠিক আছে? ছেলে মেয়ে বাড়ি থেকেও পড়াশোনা করতে পারে, আবার হোস্টেলে রেখেও পড়াশোনা করাতে পারে। বাড়ি থেকে যদি পড়াশোনা করানো হয়, বাড়ি থেকে যদি পড়াশোনা করানো হয় তখন কত টাকা করে ছাড় দেবে? দেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস বাড়ি থেকে পড়াশোনা করলে 100 টাকা করে ছাড় দেবে প্রতি মাসে, 100 টাকা। কি বললাম বুঝতে পারলি? বাড়ি থেকে পড়াশোনা করলে, এটা মনে রাখতে হবে কিন্তু। আর তোরা যারা 11 এ পড়ছিস 2 নম্বরের থিওরি দিতে পারে এগুলো, ঠিক আছে? 2 নম্বরের থিওরি দিতে পারে। বাড়ি থেকে পড়াশোনা করলে কত টাকা করে ছাড় দিতে পারে? 100 টাকা। আর হোস্টেলে রেখে পড়াশোনা করলে কত টাকা করে ছাড় দিতে পারে? 300 টাকা। মনে থাকবে তো? মনে রাখতে হবে কিন্তু এগুলো। কি রে শুনছিস তো? এগুলো মনে রাখতে হবে। এখন তুই বলবি স্যার 100 টাকা কেন করেছে? এর কোনো লজিক নেই। এটা কে করেছে? সরকার নিয়ম করেছে। সরকার 100 টাকা নিয়ম করেছে, ঠিক আছে? এর কোনো কারণ নেই, ঠিক আছে? সরকার 100 টাকা নিয়ম করেছে। বাড়ি থেকে পড়াশোনা করলে সরকার বলেছে 100 টাকা, আর হোস্টেল থেকে পড়াশোনা করলে কত টাকা? 300 টাকা। 300 টাকা করেছে। কিন্তু একটা মিস্টার এর ধর কতগুলো বাচ্চা, ধর সাপোজ ধর ৫ টা বাচ্চা আছে। ৫ টা বাচ্চাকে ছাড় দেবে? ৫ টা বাচ্চার টাকা পাবে। কোম্পানি থেকে ৫ টা বাচ্চা থাকলে ৫ টা বাচ্চাই টাকা পাবে। সরকার ৫ জনকে ছাড় দেবে। সরকার ২ জনকে ছাড় দেবে। বুঝেছিস কি বললাম? ধর একটা ফ্যামিলির ধর ৫ টা বাচ্চা, জেনারেলি এখন খুব কম দেখা যায়। ঠিক আছে? ধর ৫ টা বাচ্চা, একটা ফ্যামিলির ধর মিস্টার এ চাকরি করছে, ওর ধর ৫ খানা ছেলে আছে। বা ছেলে মেয়ে মিলে ৫ জন আছে। ও ৫ জনের থেকেই টাকা পাবে। মানে ৫ জনের জন্যই টাকা পাবে। কিন্তু সরকার ৫ জনকে ছাড় দেবে। সরকার কজনকে ছাড় দেবে? ২ জনকে ছাড় দেবে। এখন দেখ তোর মনের মধ্যে কোয়েশ্চেন হয়ে গেল। স্যার ধরুন ওই মিস্টার এর ধরুন ১ম এ একটা বাচ্চা হলো, ছেলে হলো, ঠিক আছে। দ্বিতীয়বার যখন বাচ্চা হলো, যমজ বাচ্চা হয়ে গেল, তখন ৩ জন ছাড় পেয়ে গেল। বুঝিসনি কি বললাম? ১ম বার একটা বাচ্চা হলো, ঠিক আছে? ২ জনকে ছাড় দেবে তো। পরের বার যখন বাচ্চা হলো ২ জন, ২ টো বাচ্চা যমজ হয়ে গেল। ৩ জনই ছাড় পেয়ে গেল সেখানে। ঠিক আছে তো? তো এরকম কোয়েশ্চেন দেয় না, জাস্ট এমনি বললাম। অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেনটা আমি বললাম। ঠিক আছে তো? তাহলে কি বুঝতে পারলি? এই কোয়েশ্চেনটা খুব দেয়। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এ কত টাকা ছাড় পাওয়া যায়? মনে রাখতে হবে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এ কত টাকা ছাড় পাওয়া যায়? বল। ১০০ টাকা প্রতি মাসে, প্রতি মাসে ১০০ টাকা করে ছাড় পাওয়া যায় মেক্সিমাম ২ জনের জন্য। হোস্টেলে রেখে পড়াশোনা করলে কত টাকা ছাড় পাওয়া যায়? ৩০০ টাকা মেক্সিমাম ২ জনের জন্য। ঠিক আছে তো? তাহলে এই জিনিসটা বুঝতে পারলি। তাহলে কি বুঝতে পারলি? আমি তোকে কি বললাম? সরকার বলেছে যে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস কিছুটা আ আ ডিপেন্ড করে কিসের উপর? সরকার কিছু লিমিট বেঁধে দিয়েছে। কাদের উপর সরকার লিমিট বেঁধেছে? পার্সোনাল খরচার উপর লিমিট বেঁধেছে। বোঝা গেল? এবার দেখ কি বলছে? ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস হলে নরমাল পারসন হলে ফুললি ট্যাক্সেবল। নরমাল পারসন হলে ফুললি ট্যাক্সেবল। কিন্তু যদি ব্লাইন্ড হয়, মানে অন্ধ হয়, তাদের জন্য ৩,২০০ টাকা করে। তাদের জন্য কত করে? ৩,২০০ টাকা করে। আন্ডারগ্রাউন্ড অ্যালাউন্স, আন্ডারগ্রাউন্ড বুঝিস তো? নিচে খনিতে কাজ করলে কত টাকা করে ছাড় দেবে? ৮০০ টাকা করে। ৮০০ টাকা করে ছাড় দেবে, ৮০০ টাকা করে। ট্রাইবাল এরিয়া অ্যালাউন্সেস মানে ওই খুব মানে মানে কি বলবো, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে এরকম জায়গায় কেউ কাজ করে, তাকে কি লিখেছে? এমপি মানে জানিস তো? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক, ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, এরকম জায়গায় ট্রাইবাল এরিয়া অ্যালাউন্সেস হলে তোর ২০০ টাকা করে প্রতি মাসে ছাড় দেবে। আমি বলে দেবো কোনগুলো তোর মনে রাখলে হবে। ঠিক আছে তো? যেমন এখান দিয়ে তোর পরীক্ষায় সবাইকে বলছি, এটা খুব জরুরি। এটা তো দেবেই দেবে। এইটা ১, ২ তুই ভালো করে পড়বি। আর ১, ২, ৩, ১, ২, ৩ এই ৩ টে পড়িস ভালো। ৩ টে ভালো করে পড়িস। ১, ২, ৩ এই ৩ টে খুব ভালো করে পড়বি। মানে পড়তে হবে, মানে পড়তে হবে। বলছি মানে পড়তে হবেই। দেবেই এখান থেকে পরীক্ষা ১, ২, ৩। ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলি তুই? দেখ আমি তোকে লিখেও দিলাম। অ্যালাউন্সেস ফর পার্সোনাল এক্সপেন্সেস এই ৩ টে পয়েন্ট পড়লেই তোর কাজ মিটে যাবে। ঠিক আছে? কাজ মিটে যাবে। আচ্ছা। তাহলে কিছু অ্যালাউন্সেস মানে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস ডিপেন্ড করে। সরকার কিছু লিমিট বেঁধে দিয়েছে। কার জন্য লিমিট বেঁধেছে বল? পার্সোনাল খরচার জন্য লিমিট বেঁধেছে। আর অফিসিয়াল খরচার জন্য কি করেছে? এই দেখ ঠিক আছে। পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস যেটা ডিপেন্ড করে অফিসিয়াল খরচার উপর। অফিসে কত খরচা হয়েছে। দেখ কি লিখেছে? এই দেখ এখানে কি লিখেছে? ট্রাভেলিং অ্যালাউন্সেস। ট্রাভেলিং নাম শুনেছিস তো? ধর কোম্পানি থেকে তুই ট্রাভেলিং অ্যালাউন্স এর টাকা পেয়েছিস। কত টাকা পেয়েছিস? তুই কোম্পানি থেকে ট্রাভেলিং অ্যালাউন্স এর কিছু টাকা পেয়েছিস। যে টাকাটা পেয়েছিস এটা পার্টলি ট্যাক্সেবল।
মাইনাস হবে স্যার এর উপর কত টাকা ছাড় না এর উপর কোনো ছাড়ের কোনো লিমিট বেঁধে দেয়নি, বলেছে কি তোমার অফিস পারপাসে কত টাকা খরচা হয়েছে সেই টাকাটা বাদ যাবে। কি বললাম বুঝতে পারলি? কি বললাম বুঝতে পারলি? তুই ধর কোম্পানি থেকে ট্রাভেলিং অ্যালাউন্স পেয়েছিস 10,000 টাকা, এক বছর 10,000 টাকা পেয়েছিস, কিন্তু অফিসের পারপাসে তোর 8,000 টাকা হচ্ছে, তখন 8,000 টাকায় বাদ যাবে। বুঝতে পারলি কি নিয়মটা কি? ট্রাভেলিং অ্যালাউন্সে কি বাদ যাবে? অফিস পারপাসে কত খরচা হয়েছে। তারপর কি বলেছে দেখ আর কি লিখেছে পর এখানে, ডেইলি অ্যালাউন্সেস ওই একই কথা, অফিস পারপাসে কত খরচা সেটা বাদ যাবে। তারপর কনভেয়ান্স অ্যালাউন্সেস, দেখ ট্রাভেলিং আর কনভেয়ান্স একই জিনিস, ওই কি বলতো গাড়ি ভাড়া, ঠিক আছে, গাড়ি ভাড়া, হেল্পার অ্যালাউন্সেস, একাডেমিক অ্যালাউন্সেস, ইউনিফর্ম অ্যালাউন্সেস, কার অ্যালাউন্সেস। তো এই জিনিসগুলো তোকে পড়ে রাখতে হবে। তো এইগুলো কিন্তু তোকে কিন্তু রিড করতে হবে। তুই যখন অঙ্ক করবি না, যত অঙ্ক তুই প্র্যাকটিক্যালি করতে থাকবি তত বুঝতে সুবিধা হবে, বাট তোকে পড়তে হবে একবার দুবার রিড করে, কোর্স জাস্ট একবার দুবার রিড করে রাখিস। কি কি রিড করতে বললাম তোকে? কোনগুলো ফুললি ট্যাক্সেবল, কোনগুলো পার্টলি ট্যাক্সেবল। আচ্ছা আর কি আছে এখানে? হাউস রেন্ট অ্যালাউন্সেস, পরের দিন দিয়ে অঙ্ক আরম্ভ হবে, ঠিক আছে, বললাম আজকে এই নোটটা পরেই দেবো, পরের দিন অঙ্ক আরম্ভ হবে। হাউস রেন্ট অ্যালাউন্সেস পরীক্ষা তো দেবেই দেবে না, হাউস রেন্ট অ্যালাউন্সেস কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাউস রেন্ট অ্যালাউন্সেস এটা ভালো করে পড়তে হবে। হাউস রেন্ট অ্যালাউন্সেস দেখ এখানে কি লিখেছে, হাউস রেন্ট অ্যালাউন্সেস এখানে কি লেখা যায় পরে পড়ছি, দেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস জিনিসটা কিভাবে করতে হয় কি বলেছি। এদিক শোন কি লিখলাম, এটা হাউস রেন্ট অ্যালাউন্সেস, কি লিখলাম, এটা হাউস রেন্ট অ্যালাউন্সেস। আচ্ছা এইটুক ছোট ছোট করে পার্ট পার্ট পড়ে পড়ে তুই বলতে পারবি বাংলা মানেটা কি হতে পারে? হাউস মানে বাড়ি, রেন্ট মানে ভাড়া, আর অ্যালাউন্স মানে কি বললাম এখন ভাতা, বাড়ি ভাড়া ভাতা। এটার সেকশন কত লেখা আছে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে, লিখলাম আন্ডার সেকশন 10, কত নম্বর ধারায় লেখা সেকশন 10, ব্যাকেটে লিখলাম সেকশন 10 সাবসেকশন 13 এ তে লেখা আছে। তাহলে কি বললাম, হাউস রেন্ট অ্যালাউন্সেস কত নম্বর ধারায় লেখা আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 এতে হাউস রেন্ট অ্যালাউন্সের কথা বলা আছে। বললে বোঝা গেল? হাউস রেন্ট অ্যালাউন্সেস কত নম্বর ধারায় বলা আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের, আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 এতে বলা আছে। এই হলো স্যার হাউস রেন্ট অ্যালাউন্সেস জিনিসটা কি, তাই তো এটা জানতে হবে তোকে হাউস রেন্ট অ্যালাউন্স জিনিসটা কি। আমি তোকে উদাহরণ দিই শোন, তুই ধর কলকাতা শহরে বসবাস করছিস, তাই তো, কোথায় বসবাস করছিস? কলকাতা শহরে বসবাস করছিস। তুই একটা জব পেয়েছিস, কোথায় জব পেয়েছিস একটু দেখি কোথায় জব পেয়েছিস। সাপোজ তুই পুনে সিটিতে জব পেয়েছিস, তাহলে কলকাতায় তুই স্টে করিস, থাকিস, তুই পুনেতে জব পেয়েছিস, তাহলে তুই তো রেগুলার তো কলকাতা থেকে পুনে যাতায়াত করতে পারবি না, রেগুলার কি পুনে যাতায়াত করতে পারবি? তাহলে কি করতে হবে তোকে, পুনেতে গিয়ে থাকতে হবে। পুনেতে গিয়ে কি পুনেতে থাকতে হবে তো কি রে, পুনেতে গিয়ে তোকে থাকতে হবে, পুনেতে গিয়ে থেকে তোকে কাজ করতে হবে। তখন তুই এই খবরটা তুই মালিককে বললি যে মালিক আমার তো এখানে থাকার জায়গা নেই, আমি কি করে কাজ করব, আমি কি করে কাজ করব? তা তোমার যদি কলকাতা শহরে যদি কোনো ব্রাঞ্চ থাকে আমাকে ওখানে ওখানে কাজে ঢুকিয়ে দাও। বলছে না, মালিক বলছে আমার পুনেতে কোনো এই সরি কলকাতায় আমার কোনো ব্রাঞ্চ নেই, তোমাকে এখানেই এসে জব করতে হবে, এখানেই জব করতে হবে। বলছে আমার থাকার জায়গা নেই, আমি কাজ করবো কি করে? তখন মালিক ওকে বললো তুমি কাজ করো, তুমি এখানে আসো, এসে তুমি ঘর দেখে নাও, ঘর ভাড়া করে নাও। বলছে তুমি ঘর ভাড়া করে নাও, বলছে যে বলছে ঘর ভাড়া করতে তো অনেক টাকা লাগবে, তা আমি এত টাকা পাবো কোথা দিয়ে, আমি মাইনা দিয়ে তো অর্ধেক টাকা চলেই যাবে, তখন এখানে কাজ করে লাভ কি? তখন বলে তোমাকে চিন্তা করতে হবে না, বলছে এখানে ওখানে ঘর ভাড়া কত করে, সাপোজ ধর আমি মানলাম 10,000 টাকায় ভালোই ঘর পাওয়া যাবে, 10,000 টাকা ঠিক আছে, 10,000 টাকা, 10,000 টাকা হ্যাঁ ঠিক আছে, 10,000 টাকা, 10,000 টাকা ঘর ভাড়া। তো বলছে তোমার ওখানে, বলছে ও বললো মালিককে, বললো মালিক আমি এখানে ঘর দেখেছি 10,000 টাকা করে ভাড়া, বলছে চিন্তা নেই আমি তোমাকে প্রতি মাসে 9,000 টাকা করে দিয়ে দেবো, আমি তোমাকে প্রতি মাসে 9,000 টাকা করে দিয়ে দেবো। তার মানে কি বললো, মানে তোমার যা ঘর ভাড়া লাগছে পুরো টাকা দেবো না, ঠিক আছে, আমি তোমাকে কিছুটা দিয়ে দেবো, 9,000 টাকা করে প্রতি মাসে। বুঝতে পারলি? তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স কত, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি, এই 9,000 টাকা করে দিচ্ছি। বলছে এই হাউস রেন্ট অ্যালাউন্সের রুল কি আছে, তাহলে গল্পটা বুঝতে পারলি ব্যাপারটা কি, হাউস রেন্ট অ্যালাউন্স জিনিসটা কি। তার মানে তুই একটা জায়গায় বসবাস করছিস, তুই চাকরি বাইরে গিয়ে বাইরে চাকরি পেলি, তাহলে ওখানে থাকার ব্যবস্থা করে দিতে হবে তো, মালিক তোকে, মালিক বললো তুমি আসো, তুমি নিজেই ঘর দেখে নাও, ঠিক আছে, তো আমি তোমাকে এর জন্য তোমাকে ঘর ভাড়া দিতে হবে, 10,000 টাকা করে ঘর ভাড়া দিতে হবে, তুমি বললে 10,000 টাকা ঘর ভাড়া দিতে হবে, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেবো, ঠিক আছে, বাকি টাকা তুমি নিজের থেকে দিয়ে দাও। ব্যাপারটা বুঝতে পারলি? এটাকে হাউস রেন্ট অ্যালাউন্স বলে। দেখ এর কিছু নিয়ম করেছে সরকার, ভারত সরকার কিছু নিয়ম করেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু নিয়ম করেছে, রুলটা কি ভালো করে শুনবি, এই চারিগুলো লিখতে হবে, আমার নোট লেখা আছে। হাউস রেন্ট অ্যালাউন্সেস, কি বললাম, হাউস রেন্ট অ্যালাউন্সেস, এই লাইনটার মানে তুই কত টাকা পেয়েছিস, তার তোর মালিক তোকে বললো যাও
আমি তোমাকে প্রতি মাসে 1,000 টাকা করে দেবো। তা প্রতি মাসে 1,000 টাকা করে দিলে ট্যাক্সের অঙ্ক সবসময় বছরে হয়, তাহলে বছরে কত টাকা পেয়েছিস বল? 12,000 টাকা। 1,000 টাকা করে পেলে বছরে 12,000 টাকা। ঠিক আছে, এবার এখান থেকে কিছু হাউস রেন্ট অ্যালাউন্স বাবদ তুই যে 12,000 টাকা পেলি, তুই 12,000 টাকার উপরে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্স দেবে না। ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো যাও হাউস রেন্ট অ্যালাউন্সের ওপর আমি তোমাকে কিছু ছাড় দেবো। কি দেবো? কিছু ছাড় দেবো। স্যার কত টাকা ছাড় দেবে? এরকম কিছু বলেনি, ওরম বলেনি, কিছু কন্ডিশন বলেছে, কন্ডিশনের উপর মাইনাস দিয়ে লিখবো কি এক্সেমশন। এক্সেমশন মানে ছাড়। এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A। ঠিক আছে, উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। উইল বি লিস্ট, আচ্ছা এই লিস্ট মানে বলতে পারি কি? এই লিস্ট মানে LEST লিস্ট মানে জানিস? এই লিস্ট মানে বলতে পারবি? এই লিস্ট মানে জানিস LEST? এই লিস্ট মানে সর্বনিম্ন, ছোট। এই লিস্ট মানে ছোট। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। একদম পরীক্ষার হলে যখনই অঙ্ক করবি এরকম ভাবে লিখতে হবে কথা। ঠিক আছে, তাহলে কি লিখলাম? এক্সেমশন আন্ডার 10 সাবসেকশন 13A উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। প্রথমে কি লিখবো? হাউস রেন্ট অ্যালাউন্সেস। হাউস রেন্ট অ্যালাউন্সেস। তাহলে তুই কত টাকা পেয়েছিস বল? বাড়ি ভাড়ার ভাতা কত পেয়েছিস? 12,000 টাকা। সেই 12,000 টাকাটা এখানে লিখবো। তারপর কি লিখবো? রেন্ট পেড। কি লিখলাম? রেন্ট পেড। স্যার রেন্ট পেড মানে, আচ্ছা তুই তো পুনে শহরে গিয়ে চাকরি করছিস, তাহলে ওখানে তো ঘর ভাড়া নিয়ে থাকতে হয়েছে, তো যার থেকে ঘর ভাড়া নিয়েছিস তাকে ভাড়া দিতে হবে। তো তো মাসে মাসে তাকে ভাড়া দিতে হবে। সাপোজ ধর মাসে মাসে আমি ধরে নিলাম তুই মাসে মাসে কত টাকা করে ভাড়া দিচ্ছিস, ধর 2,000 টাকা করে ভাড়া দিতে হচ্ছে। মাসে মাসে কত করে ভাড়া দিতে হচ্ছে? 2,000 টাকা করে। তো 2,000 টাকা করে মাসে মাসে ভাড়া দিস, তাহলে কত ভাড়া দিবি? 24,000 টাকা ভাড়া দিয়ে দিবি। মাইনাস কি করতে হয়? 10% অফ স্যালারি। দেখি এগুলো আমরা বলিনি, এগুলো পুরো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলেছে এই কথাগুলো। 10% অফ স্যালারি, এর থেকে স্যালারি 10% বাদ দিতে হবে। তো সাপোজ স্যালারি কত সেটা পরে বেরোবে। স্যালারি কাকে বলে? স্যালারি ধর এখানে লিখে দিলাম স্যালারি বের করার নিয়মটা কি। স্যালারি, এই কনসেপ্ট শিখতে গেলে স্যালারি বলতে কাকে বোঝায়? স্যালারি বলতে বোঝায় বেসিক, যেটা কোশ্চেনে বলবে বেসিক কত টাকা ছিল। ডিএ বলে দেবে। ডিএ কি বললাম? ডিএ বলে দেবে কোশ্চেন, কিচ্ছু চাপ নিতে হবে না, পরের দিন অঙ্ক করাবো, পরের সপ্তাহে অঙ্ক করাবো। ঠিক আছে, পুরো বলে দেবে, ডিএ বলে দেবে। ঠিক আছে, বেসিক ডিএ। ঠিক আছে, আর ডিএর সব ডিএ নিলে হবে না। ডিএর কি নিতে হবে? শুধুমাত্র ফর্মিং পার্ট অফ স্যালারি। ডিএর শুধুমাত্র ফর্মিং পার্টটা নিতে হয়, পুরো পার্ট নিলে হয় না। ফর্মিং পার্ট বলে দেবে, প্যাকেটে বলে দেবে, ফর্মিং পার্ট বলে দেবে। ঠিক আছে, সেটাই নিতে হয়, আর অন্য কিছু নিলে হবে না। আর কি নিতে হয়? কমিশন অন সেলস। কি লিখবো? কমিশন অন সেলস। কমিশন অন সেলস, এই তিনটে যোগ করবি। যোগ করে এটা বেরোবে। মানলাম তিনটে যোগ করে বেরোলো, মানলাম আমার বেরোলো কত বলতো? 1,50,000। সাপোজ আমি মানলাম তিনটে যোগ করে 1,50,000 টাকা বেরোলো, যে স্যালারি বেরোলো তার 10%। তো 1,50,000-এর 10% করলে কত হচ্ছে? 15,000। তাহলে বুঝলি 24 থেকে 15 বাদ দিলে কত হলো? 9,000। আর কি হবে? আর এখানে লিখতে হয় 50% অর 40% অফ স্যালারি। এবার বলেছি 50% কাদের জন্য? 50% কাদের জন্য? ভালো করে শুনবি। এই যে এখানে লিখলাম মেট্রো সিটি। মেট্রো সিটি নাম দিয়ে শুনবি। আমাদের ইনকাম ট্যাক্সের কথা যদি বলি, ইনকাম বাইরে জানা, ইনকাম ট্যাক্সের কথা যদি বলি, আমরা যদি ইনকাম ট্যাক্সের কথা বলি, ইনকাম ট্যাক্সের কথা বলি, ইনকাম ট্যাক্সে মেট্রো সিটি কাদের বলেছে? আমাদের ভারতবর্ষে 4টেই মাত্র মেট্রো শহর আছে। 4টি মেট্রো শহর। মানে মেট্রো শহর মানে কি? মেট্রো চলে ওই শহরকে বলছে না। মানে ইনকাম ট্যাক্সের দৃষ্টিভঙ্গিতে, ইনকাম ট্যাক্সের নজরে, ইনকাম ট্যাক্সের নজরে 4টেই মেট্রো শহর আছে। ইনকাম ট্যাক্সের নজরে 4টেই মেট্রো শহর আছে। কি কি? আর বল। কলকাতা, ও বললো কলকাতা, দিল্লি, মুম্বাই, আর বল। 4টে ঠিকই বলেছিস, আর আরেকটা বল। হ্যাঁ, চেন্নাই। মনে রাখবি, হ্যাঁ। ইনকাম ট্যাক্সের নজরে 4টেই মেট্রো শহর। ঠিক আছে, ওরা 4টেকেই মেট্রো শহর বেঁধে দিল। কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। ঠিক আছে, এই 4টেই মেট্রো শহর আছে কলকাতার নজরে। তাহলে যে মেট্রো শহরে তুমি যদি বাড়ি ভাড়া নাও, তুই বাড়ি ভাড়া কোথায় নি? মেট্রো শহরে। মেট্রো শহরে বাড়ি ভাড়া নিলে তখন 50%। মেট্রো শহর হলে 50%, আর মেট্রো শহর না হলেই 40%। বুঝলি? 40% কখন, 50% কখন? মেট্রো শহর হলে 50%, মেট্রো শহর না হলে 40%। তাহলে তোর স্যালারি কত বেরোলো স্যার? 1,50,000 টাকা। আমি ধরে নিলাম মেট্রো শহর, আমি ধরে নিচ্ছি মেট্রো শহর।
তাহলে 1.5 লাখের 50% করলে কত হয়? 75,000। তিনটে ছোট কোনটা? 12, 9, 75 ছোট কোনটা বলে? এই তিনটে অ্যামাউন্ট ছোট কোনটা বল? 12, 9 আর 75 ছোট কোনটা? এই নয় 9,000। তাহলে 12 থেকে 9 বাদ দিলে, কেন এর 12,000 এটা কি আছে? বাদ আছে না? 12 থেকে 9 বাদ দিলে কত হয়? 3,000 টাকা। এটাকে বলা হয় ট্যাক্সেবল এইচআর। ট্যাক্সেবল এইচআরএ মানে হাউজিং অ্যালাউন্সেস। তাহলে ভারত সরকার কত টাকা ছাড় দিল এইচআর এর উপর? এই অঙ্কে 9,000 টাকা। প্রতি অঙ্কে 9,000 টাকা ছাড় দেবে না? এটা কি করে 9,000 টাকা? এটা ডিপেন্ড করবে, কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করবে, ঠিক আছে? তো এর কোনো নিয়ম নেই যে এত টাকাই ছাড় দেবে। বোঝা গেল কি বললাম এটা? বুঝতে পারলি? ঢোকার কিছু নেই। পরের দিন আমরা একদম পুরো প্রতিটা এইভাবেই অঙ্ক করো, এইভাবে অঙ্ক করো, এইভাবে অঙ্ক হবে। আর এরকম অঙ্ক তোরা যারা 11 এ পড়িস এইরকম অঙ্কই ধর আলাদা দিয়ে দিতে পারে, এরকম অঙ্ক থাকবে। ঠিক আছে? দেখ কি লিখে যাবার পর, এখানে কি লিখেছে পর, বলছে এইচআরএ ইজ গিভেন বাই, আচ্ছা এইচআর টাকাটা কে দেবে? এইচআর এর ফুল ফর্ম বুঝতে পারছিস তো? হাউজিং অ্যালাউন্সেস। তাহলে এই টাকাটা কে দেবে? মালিক দেবে না কর্মচারী দেবে? এইচআর এর টাকাটা কমন সেন্স না এতক্ষণ বললো, কে দেবে টাকাটা? এইচআর এর টাকাটা কে দেবে? আরে কর্মচারী কাকে টাকা দেবে? কর্মচারী তো চাকরি করতে গেছে, ও টাকা দেবে নাকি? টাকা কে দেবে? এইচআর টাকাটা কে দেবে? মালিক দেবে। কাকে দেবে? কর্মচারীকে। এদিকে এইচআরএ ইজ গিভেন বাই দ্য এমপ্লয়ার টু এমপ্লয়ি। ঠিক আছে? মালিক কর্মচারীকে দেবে। কেন দেবে? ফর রিডিউসিং দ্য বার্ডেন অফ রেন্ট। সে লাইনের মাঝে তুই ধর পুনে শহরে একটা বাড়ি ভাড়া নিয়েছিস, প্রতি মাসে ভাড়া দিতে হবে কত করে? 2,000 টাকা। এই উদাহরণ, 2,000 টাকা করে ভাড়া দিতে হবে, ঠিক আছে? তাহলে 2,000 টাকা করে ভাড়া দিতে হবে। মালিক তোর বোঝাটা কমাচ্ছে, বোঝা বোঝা বুঝিস তো? তোর যে 2,000 টাকা, আজকে ধর সাপোজ ধর আমি তোকে বলছি ধর, সাপোজ ধর তোর কোন ধর টিউশন ফিস দিতে হচ্ছে, তোকে ধর টিউশন ফিস দিতে হচ্ছে তোর তোর টোটাল মিলিয়ে 11 ধর সাপোজ ধর কত ধর 3,000 টাকা টিউশন ফিস দিতে হচ্ছে। এবার বোঝাটা কমানো, বোঝা কমানো বুঝিস কাকে বলে? বোঝা কমানো। তো ধর কোনো জায়গা থেকে তুই 3,000 জায়গায় তুই 2,000 টাকা কোনো জায়গা থেকে পেয়ে গেলি, তাহলে কি বোঝাটা কমে গেল না? বোঝা কমানো বুঝিস? বোঝা কমানো কাকে বলে? প্রতি মাসে তোকে 3,000 টাকা করে দিতে হচ্ছিল, তুই কোনো জায়গা থেকে 2,000 টাকা পেয়ে গেলি, তাহলে তোর পকেট থেকে যাচ্ছে কত? 1,000 টাকা। তাহলে বোঝাটা কমে গেল না? তো এখানেও তাই। ওই এক জায়গায় পুনেতে বাড়ি ভাড়া নিয়েছিস, তোকে 2,000 টাকা করে ভাড়া দিতে হচ্ছে, মালিক থেকে 1,000 টাকা করে দিয়ে দিল, তাহলে তোর তোর দিতে হচ্ছে কত? তোকে কি 2,000 টাকা দিতে হচ্ছে? না স্যার 1,000 টাকা দিতে হচ্ছে, 1,000 টাকা তো পেয়ে গেল। তাই এখানে কি লিখেছে? বার্ডেন অফ রেন্ট। রেন্টের বোঝা কমিয়ে দিচ্ছে। বুঝতে পারলি? মালিক তোর বোঝাটা কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি এটা বলছি না যে পুরো টাকাটাই তোকে মালিক দিয়ে দিচ্ছে, কিছুটা কমিয়ে দিচ্ছে বোঝাটা। মানে এই জন্য কখনো কেউ চাকরি করতে গেলে না জিজ্ঞাসা করে নেয় যে এইচআর এর ফেসিলিটি আছে তো? এইচআর এর ফেসিলিটি আছে তো? আর এরকম কথা নেই। আবার আরো একটা নিয়ম আছে, শোন ব্যাপারটা বুঝবি। আমি তোকে বলছি, দেখবি ধর কোনো একজন লোক কলকাতা শহরে জব করছে, কলকাতা শহরে থাকে, কোথায় থাকে? কলকাতা শহরে থাকে, দমদমে। মনে কর না দমদমে থাকে, ও চাকরি পেয়েছে কোথায় জানিস তো? ও চাকরি পেয়েছে নিউ টাউনে। তাহলে ও কি বাড়ি ভাড়া করে থাকবে? বল, কমন সেন্স খাটা। ও দমদমে ওর বাড়ি, ও নিউ টাউনে জব পেয়েছে, ও কি বাড়ি ভাড়া করে থাকবে? কেন স্যার বাড়ি ভাড়া করে থাকবে? ও তো রেগুলার যেতেই পারবে। কত নিউ টাউন তো কলকাতা থেকে, দমদম থেকে নিউ টাউন কতক্ষণ? দিয়ে দিনই চলে যেতে পারবে, ঠিক আছে তো? কোনো ব্যাপার না, চলে যেতে পারবে। স্যার ওই লোক কি এইচআর টাকা পেতে পারে? না। হ্যাঁ পেতে পারে, হ্যাঁ পেতে পারে, কোনো ব্যাপার নেই। এরকম কোনো ব্যাপার নেই যে ও বাইরে থাকলেই পাবে, ও পেতে পারে। নিয়ম, যখন তুমি চাকরিতে ঢুকবে না, চাকরি ঢুকলে তখন একটা সার্ভিস লেটার দেবে, ওর মধ্যে লেখা থাকে এইচআর টাকা পাবে কি পাবে না। বুঝতে পারলি তো? এইচআর টাকা পাবে কি পাবে না লেখা থাকে, যদি লেখা থাকলে পাবে, কোনো সমস্যা নেই। তাহলে কি হলো স্যার? তাহলে তো ওর তো পুরোটাই গেন হয়ে গেল। হ্যাঁ গেন হয়ে গেল, ওর তো পুরোটাই গেন হয়ে গেল এক্ষেত্রে। বুঝিস নি কি বলে? এক্ষেত্রে পুরোটাই গেন হলো, হতেই পারে না, আমার কিছু নয়। ঠিক আছে তো? এরকম বহু লোক আছে তার বাড়ি থেকেই চাকরি করে, বাড়ি থেকেই চাকরি করে, ঠিক আছে? ও তাহলে এইচআর টাকাটা পুরোপুরি গেন হয়ে গেল। তাহলে কি বললাম বোঝা গেল? এবার দেখ, এইচআরএ ইজ এক্সেম আপ টু মিনিমাম। এই যে এই 3টে পয়েন্ট এমন কিছু কথা লিখেনি, এই 3টে পয়েন্ট কি লিখেছে? কোনটা লিখেছে? এই দেখ এইটা লিখেছে, যে লিখলাম না, এইটা লিখেছে, এটাই ওখানে ঢোকা আছে। অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এইচআরএ রিসিভড, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, 40% আর 50% অফ স্যালারি। মেট্রো সিটি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই হলে 50%, আর অন্য শহর হলে 40%। আচ্ছা বলেছে আরামবাগে, আরামবাগে ঘর ভাড়া দিচ্ছি, কত পার্সেন্ট দিবি? সল্টলেক নিচ্ছি, কত পার্সেন্ট দিবি? কলকাতা লেখা থাকলেই কলকাতা, তোকে ভাবতে হবে না। ও আচ্ছা। কলকাতায় লেখা থাকতে হবে, তাহলেই কলকাতা। আচ্ছা তুই ভাবলে এখানে কলকাতা, এখন তো দিল্লির একটা শহর বলে, কি করে বুঝবি কোন জায়গাটা? তুই চিনিস? কলকাতা নেই জানিস, তুই চিনতে পারলি। তোকে এখন বলে মুম্বাই একটা শহর, তুই এখন বলতে পারবি?
ওই লেখায় আগে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, আর এর বাইরে কিছু তোকে কি ব্রেন খাটাতে হবে না এগুলোতে? ঠিক আছে তো? আচ্ছা, হয়ে গেল তো অব্দি? বলছে দেখ, আমি তোকে মনের মধ্যে একটা কোশ্চেন এসে এই কোশ্চেনটা বলি, কারণ যে মনের মধ্যে যে কোশ্চেনটা এসে সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্টটা। এই কোশ্চেনটা আমার মনের মধ্যে এসছে। সাপোজ তোর বাড়ি কোথায়? দমদম। তুই দমদমে থাকিস। দমদমে তুই থাকিস। জব করিস কোথায়? নিউ টাউন। নিউ টাউনে অনেক কোম্পানি আছে, ক্যাপজেমিনি আছে, ঠিক আছে, জেনপ্যাক্ট আছে, ঠিক আছে, অনেক বড় বড় কোম্পানি আছে। তো তুই ধর নিউ টাউনে একটা কোম্পানিতে জব করছিস, ঠিক আছে। তাহলে তুই বাড়ি থেকে নিশ্চয়ই নিউ টাউনে যেতে পারছিস। দমদম থেকে নিউ টাউন যেতে কতক্ষণ লাগে? ঠিক আছে তো? ওই ইজিলি চলে যেতে পারবি। ওই তোর যদি বাসই আর রাজচন্দ্রপুরের বাস উঠবি, ব্যাস ছুটে চলে যাবি রাজচন্দ্রপুরের বাসে। আর না হলে ওলা উবের তো যেতেই পারবি, কোনো ব্যাপার না। ঠিক আছে তো? অনেক উপায় আছে, আরো বাস ফাস আছেই আরো রাস্তা। যাই হোক, তুই ডাইরেক্ট চলে যেতে পারবি। তাহলে কি দেখতে হবে, তুই কোম্পানি থেকে এই টাকা পাচ্ছিস? হ্যাঁ, বলেছে এই টাকা পাচ্ছিস। প্রশ্ন হলো, স্যার এক্ষেত্রে ছাড় কত পাবো? সরকার কি নিয়ম বলেছে? যদি তুমি ভাড়া বাড়িতে থাকো তাহলেই তোমাকে ছাড় দেবো। যদি নিজের বাড়ি থেকে যাতায়াত করো, কোনো ছাড় নেই। কি বললাম বুঝতে পারলি তো? তার মানে এই যে আগের যে এইটা, এটা তো ছাড়। এই কেসটা কখন হবে? এটা কখন হবে? যদি তুই ভাড়া বাড়িতে থাকিস তখনই এই পার্টটা হবে। যদি নিজের বাড়িতে থাকিস তাহলে এইটুকু হবে। বুঝতে পারলি? এটা হবে, নিজের বাড়িতে থাকলে এটা হবে। বুঝতে পারলি কি বললাম? নিজের বাড়িতে থাকলে 12,000 মাইনাস 0 12,000। বুঝতে পারলি? অ্যান্সার হয়ে গেল এখানে। নিজের বাড়িতে থাকলে কোনো ছাড় নেই, যা পেয়েছিস পুরো টাকাই ট্যাক্স দিয়ে নেবে। তাই এখানে লিখেছে দিস এক্সেমশন ইজ অ্যালাউড। এই ছাড়টা অ্যালাউড হবে কখন? যদি রেন্ট পে করা হয়। যদি রেন্ট পে করে এমপ্লয়ি যদি রেন্ট পে করে তখনই এই এক্সেমশন অ্যাপ্লাই হবে। বলে দিলাম সব পয়েন্ট। স্যালারি বলতে কি বোঝায়? আগেই লিখেছি। স্যালারি বলতে কি বোঝায়? ডিউ বেসিস। ডিউ বেসিস স্যালারি হবে। ডিউ বেসিস বলেছি। ডিউ বেসিস কাকে বলে? তোকে পড়েছি ডিউ বেসিস কাকে বলে, এবার তো বললাম। আচ্ছা, ডিউ বেসিস বলতে নো অ্যাডভান্স, নো এরিয়ার। ডিউ বেসিসের মধ্যে কোনো অ্যাডভান্স আসবে না। ও বলে কোনো অ্যাডভান্সও নিতে পারবে না, কোনো তোমার কি নিতে পারবে? এরিয়ারও নিতে পারবে না। আচ্ছা, রেলিভেন্ট পিরিয়ড বলতে কি বোঝায়? পিরিয়ড ফর হুইচ রেন্ট হ্যাজ পেড। যেই পিরিয়ডেও, ঠিক আছে, এখানে রেলিভেন্ট পিরিয়ড বলতে পিরিয়ড ফর হুইচ, সেই পিরিয়ডের রেন্ট নেবে যেটা পে করা হয়েছে। আচ্ছা, স্যালারি বলতে কি বোঝায়? স্যালারি বলতে বোঝায় বেসিক লিখে দিয়েছি, ডি এর ব্যাকেটে ফর্মিং পার্ট লিখেছে, আর কমিশন অন সেলস। বুঝতে হয়ে গেল? এই তো এইচারে। পরের দিন দেখ, আমি তোকে বলছি দেখ এইচারের অঙ্ক করাবো বলে আমি কতগুলো অঙ্ক সেট করে রেখেছি। পরের দিন একদম পুরো এইচারের অঙ্ক করবো, তারপর আবার থিওরি পড়বো, ঠিক আছে? এইচারের অঙ্ক করবো আগে। টাইম লাগবে তো এটা এইচারের অঙ্ক করতে, অনেকগুলো অঙ্ক করে দেবো এইচারের। কত অঙ্ক সেট করেছি এইচারের, ঠিক আছে? ওই দেখ এখানে কত, 1 থেকে শুরু করে 11টা অঙ্ক এইচারে। পরের দিন পুরো 11টা অঙ্ক করে দেবো এইচারের পরের দিন পুরো টোটাল 11টা অঙ্ক এইচারে করে দেবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি তো কি বললাম? সব করা করে দেবো, 11টা এইচারের অঙ্ক করে দেবো, ঠিক আছে তো? কিন্তু তোকে জাস্ট কিছু, স্যার কি পড়ো বাড়িতে গিয়ে? কিচ্ছু পড়ার দরকার নেই সেরকম ভাবে কিছু পড়ার দরকার নেই। যদি সময় পাস, যদি মনে হয় একটু যে জিনিসটা কি বোঝালাম, ঠিক আছে তো? মানে কি বুঝতে পারলি বলি তো? আচ্ছা, তোকে তোর পড়তে গেলে না মানে সেরকম কিছু পড়ার দরকার নেই। তুই পারিস এইচআরে যে নোটটা লেখালাম ওটা একবার দেখিস। আর সেরকম কিছু পড়ার দরকার নেই। ট্যাক্সের এটা কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে? পরের দিন করাবো, পরের দিনের পর পড়বি।